চট্টগ্রাম branch এ। স্যার আমাদের হচ্ছে কয়টা ব্রাঞ্চে এক্সাম হয় স্যার, আপনি কি জানেন? Then তো সব ব্রাঞ্চই হয়, ঢাকা ব্রাঞ্চ, চট্টগ্রাম ব্রাঞ্চ। স্যার ঢাকায় স্যার কোন জায়গায় হয়? স্যার আমার বাসা বগুড়ায়, তো আমাদের বগুড়ায় এক্সাম সেন্টার নাই, এই জন্য আর বগুড়া, কি। বগুড়া কি স্টাডি সেন্টার আছে? না স্যার, জাস্ট একটা অফিস রুম, আর কিছু নাই। তো ঢাকায় বগুড়া, কোথায় হয়? ঢাকায় তো ইয়াতে নিউ মার্কেটের পাশে নীলক্ষেত। স্যার শুধু নীলক্ষেতে হয় না, উত্তরও তো একটাই আছে, মানে না 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 শাখা না না, আছে। শুধু ওখানে উত্তরা, এগুলো স্টাডি সেন্টার, স্টাডি সেন্টারে হবে না। ও স্যার রাজশাহীতে হয়? রাজশাহী স্টাডি সেন্টার তো, স্টাডি সেন্টার হয় কিনা জানি না, ব্রাঞ্চ যেগুলো সেগুলোতে হয়। ও আচ্ছা। জেনে নিয়েন ওদের কাছ থেকে, অফিসিয়ালি জেনে নিলেই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ জেনে নিব। এবং আপনি আমাদের যখন, বগুড়াতে আমাদের আপনি বগুড়াতে যখন আপনি যখন ফর্ম ফিল আপ করতে যাবেন, ওখানে লেখা থাকে কোন জি ব্রাঞ্চের পরীক্ষা দিতে চান। হুম, জি স্যার। বগুড়ায় আপনি আর কি করেন আপনি? স্যার আমি কিছু করি না, আমি হচ্ছে রিসেন্ট হচ্ছে এমবিএ কমপ্লিট করেছি, এখন আইসিএমবি করছি। কোথায় থেকে এমডি কমপ্লিট করছেন? স্যার আমাদের বগুড়া থেকে করেছি, আজিজুল হক কলেজ থেকে। ওকে, আমরা কি আরেকটু ওয়েট করবো? আমরা তো পার্টিসিপেন্ট অনেক কম। স্যার আমরা একটু ওয়েট করি স্যার। ওয়েট করি আর একটু, বা 5 মিনিট 2 মিনিট দেখি। স্যার ওই বগুড়ার স্যার ওই কলেজ কিন্তু স্যার অনেক গোল্ডেন জিপিএ 5 কিন্তু প্রডিউস করে বাংলাদেশে। আপনি কি বগুড়ার নাকি? না স্যার, আমি স্যার যশোরের স্যার, কিন্তু স্যার ওই কলেজ স্যার আমার রুমমেট ছিল স্যার ইউনিভার্সিটিতে। না, বগুড়া আজিজুল হক, কি আজিজুল হক কলেজ অনেক বিখ্যাত কলেজ। আমরা হ্যাঁ আমাদের বগুড়ায় ওটা সবচেয়ে মানে বড় কলেজ আর কি। হ্যাঁ। আমার দুটো হচ্ছে সরকারি কলেজ, একটা হচ্ছে আজিজুল, একটা হচ্ছে শাহ সুলতান কলেজ। ওকে, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, অনেকেই স্যার, জয়েন শুরু করা করছে। যাক স্যার। ওকে, ওকে, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং টু এভরিওয়ান। গুড ইভিনিং স্যার। Last class we have discussed about the board of directors. Okay. আসসালামু আলাইকুম। Alaikum salam. So board of directors means দ্য ওনার অফ দ্য কোম্পানি। owner of the company, not necessarily owner of the company. Owner of the company ছাড়াও board of directors হতে পারে। board of directors মানে হচ্ছে ডিরেক্টরদের একটা বোর্ড, ডিরেক্টরদের একটা বোর্ড, মানে অনেকগুলো ডিরেক্টর একসাথে কালেকটিভলি বডি। বোর্ড অফ ডিরেক্টরস একটা কালেকটিভ বডি। ওকে, সেখানে ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর থাকতে পারে, সেই ইন্ডিভিজুয়াল ডিরেক্টর ওনার হতে পারে, নন ওনার হতে পারে, এক্সিকিউটিভ হতে পারে, ঠিক আছে, নট নেসেসারি অনলি ফর ওনার। ওকে, বোর্ড অফ ডিরেক্টর বলতে যখন আমরা বলবো, তখন আমরা বলবো যে এটা হচ্ছে অর্থ এমন বোঝাবে যেন একটা ডিরেক্টরদের একটা কালেকটিভ, একটা সামষ্টিক একটা বডি। আর ডিরেক্টর কি? ডিরেক্টর হচ্ছে ইন্ডিভিজুয়ালি পার্সন, হ্যাঁ, ফিজিক্যাল পার্সন, ন্যাচারাল পার্সন, যে সেখানে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়, তাকেই ডিরেক্টর বলা হবে। সে অ্যাপয়েন্টেড, সে ওনার থেকে হতে পারে অ্যাপয়েন্টেড, সে এখানে ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে, অ্যাপয়েন্টেড হতে পারে এক্সিকিউটিভদের থেকেও হতে পারে। ওকে, লাস্ট ক্লাস we have discussed about there are the different types of directors. How many types of directors? 5 স্যার, 5। Two Five types, sir. directors. Mainly, sir, two types: executive and non-executive. Okay, mainly two types, executive and non-executive. Okay, next one, what do you mean by executive director? যারা স্যার স্যালারি পায় স্যার। ওকে, আরেকটু আরেকটু ভালো করে বলি, আরেকজন বলি। This is যারা salaried person and যারা স্যার যে daily activities এর সাথে স্যার জড়িত থাকে, daily operations টা যারা
ডে টু Daily বিজনেস operations. অপারেশন, বিজনেস জি স্যার, অপারেশন, ওকে, business operation, জি স্যার। ওকে। Sir, executive director are those directors who are salaried person and as well as he take play a important role on board. ওকে, মানে বোর্ডের মেম্বার প্লাস হচ্ছে ম্যানেজমেন্টেরও একটা পার্ট বাট ডে টু অপারেশনে সে ইনভলভ থাকে, এবং স্যালারিড পার্সন। হিজ এ স্যালারি পারসন। ওকে, 3-4টা বৈশিষ্ট্য থাকলেই তখন তাকে বলা হবে এক্সিকিউটিভ ডিরেক্টর। নন এক্সিকিউটিভ ডিরেক্টর কারা? হোয়াট দ্য নন এক্সিকিউটিভ ডিরেক্টর? শুধুমাত্র ওনারা- স্যার মিটিং এ অ্যাটেন্ড করে এবং রিমুনারেশন পায়, তারা কোনো স্যালারিড বা এমপ্লয়েড না, মানে স্যালারিড মানে নিয়োগকৃত না। ওকে, থ্যাংক ইউ। আরেকজন বলেন, অন্য একজন বলেন। স্যার, স্যার, তারা স্যার মূলত শেয়ার হোল্ডার প্লাস হচ্ছে নন স্যালারি পারসন। নট নেসেসারি শেয়ার হোল্ডার, নন এক্সিকিউটিভ শেয়ার হোল্ডার ছাড়াও হতে পারে। স্যার নন এক্সিকিউটিভ ডিরেক্টররা হচ্ছে স্যার মানে এক্সপার্ট স্যার, তাদের নলেজ, তাদের উইজডম আর কি কোম্পানিতে ইনপুট করে। তারা হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হতে পারে লয়ার, হতে পারে ইউনিভার্সিটি প্রফেসর, এই ধরনের মানুষ আরো আছে স্যার। আমরা আরো অনেক কিছু আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারা হচ্ছে আর কি বোর্ডে থাকে, বোর্ড অফ ডিরেক্টরস এর ওকে, মধ্যে থ্যাংক থাকে। ইউ, থ্যাংক ইউ। পলিসি মেকার। এটাও ক্লিয়ার না। আমরা নন এক্সিকিউটিভ ডিরেক্টরের সংজ্ঞায় আপনি যেটা বলছেন এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর যারা হচ্ছে ওনার তারা হচ্ছে নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, ওরা হলো শেয়ার হোল্ডিং ডিরেক্টর। তাহলে নন এক্সিকিউটিভ ডিরেক্টরের সংজ্ঞা যদি আমরা এক কথায় বলি, যারা এক্সিকিউটিভ ডিরেক্টর না তারাই নন এক্সিকিউটিভ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরে যেই সব ডিরেক্টর গুলা এক্সিকিউটিভ না, কোম্পানির এক্সিকিউটিভ না, ফুল স্যালারিড পারসন না, ডে টু ডে বিজনেস অপারেশনের সাথে সংশ্লিষ্ট না, তারাই হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ওকে, আমি সবগুলো সামারিতে পরবর্তীতে আসতেছি। তাহলে এই হলো এক্সিকিউটিভ ডিরেক্টর, হচ্ছে স্যালারিড পারসন, সে বোর্ডের রোল প্লে করে এবং সে ডে টু ডে বিজনেস অপারেশন ইনভলভ, is called executive director. The non-executive director who is not executive director, all are non-executive director. Executive director সারা যত ডিরেক্টর সবই কি নন এক্সিকিউটিভ ডিরেক্টর। এখন নন এক্সিকিউটিভ ডিরেক্টর আবার যদি আমরা বলি, সেখানে আবার দুই প্রকার। এখানে অবশ্যই এই ভাগগুলো এখানে একসাথে ম্যাচ হবে না যদি আমরা ব্যবহার করি। নন এক্সিকিউটিভ ডিরেক্টর আবার দুই প্রকার, একটা হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এই হচ্ছে দুই প্রকার, শেয়ার হোল্ডিং ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এই সব ডিরেক্টর গুলা কোম্পানির শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন, এবং অথবা যেই সকল ডিরেক্টর তাদের কোয়ালিফাইং শেয়ার থাকে, এবং তাহলেই সেই ডিরেক্টরকে বলা হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যাদের যে শেয়ার হোল্ডিং এর 1% অথবা 1%-এর নিচে থাকে, 1%-এর নিচে অথবা শেয়ার হোল্ডিং থাকে না, তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দে আর দ্য এক্সপার্ট in the related field. There may be different criteria, fill up different criteria under the Bangladesh Security Exchange Commission, Bangladesh Security Exchange Commission code. Okay, there may be ICME member, CICA member, the university teacher, university graduate, or the government retired person who is the fill up the certain criteria. There may be the leader of corporate leader and business leader, etc., etc. Okay, তাহলে আমরা পাইলাম মেনলি যদি আমরা যদি ভাগ করি, প্রথম হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর। আবার নন এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শেয়ার হোল্ডিং ডিরেক্টর আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এখন এই ডিরেক্টরের ভিতরে আবার কিছু ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া বের করা যায়, সেটা হচ্ছে এডিশনাল ডিরেক্টর। এডিশনাল ডিরেক্টর কি? যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে অথবা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনে যদি উল্লেখ করা থাকে, নেওয়ার ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে এক্সিস্টিং যে ডিরেক্টর আছে সেই ডিরেক্টরের পরেও নতুন যদি কোনো ডিরেক্টর নেওয়া হয়, তখন তাকে বলা হবে এডিশনাল ডিরেক্টর। এডিশনাল ডিরেক্টর আরেকটা হতে পারে অল্টারনেট ডিরেক্টর। অল্টারনেট ডিরেক্টরটা কি? একজনের পরিবর্তে আরেকজন নেওয়া হয়েছে, সে একজন ডিরেক্টর, সে 3 মাসের অধিক সময় সে দেশের বাইরে থাকার কারণে
সে শেয়ার বোর্ডে প্রেজেন্ট করতে পারে না বা ইয়ে করে না, সেই ক্ষেত্রে তার পরিবর্তে যদি কোনো ডিরেক্টর নেওয়া হয় তখন তাকে বলা হবে অল্টারনেট ডিরেক্টর। সেটাও আর্টিকেল 67-এ উল্লেখ করা থাকতে হবে যে অল্টারনেট ডিরেক্টর নিয়োগ করা যাবে। ওকে, এই ছিল আমাদের ডিরেক্টরদের ক্লাসিফিকেশন। আমরা এখানে যা লিখছি তারপরেও আরো কিছু আছে। তাহলে এক্সিকিউটিভ ডিরেক্টর কি আমরা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। ম্যানেজিং পার্সোনাল, ওভারসিং কোম্পানি অ্যাসেটস ইনটু এন্টারিং ইনটু কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট। ডে টু ডে ফাংশন যেতে স্যার হ্যাঁ একটু বলেন প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন বলেন ম্যানুয়ালের মধ্যে আর এক ধরনের ডিরেক্টর দেওয়া আছে স্যার, সেটা হলো অল্টারনেটিভ ডিরেক্টর স্যার। হ্যাঁ, অল্টারনেটিভ ডিরেক্টর। জি স্যার, এটা ম্যানুয়ালে দেওয়া স্যার। আচ্ছা, অল্টারনেটিভ ডিরেক্টর কি বলা আছে ওখানে? বলা আছে স্যার, এনি ক্যাজুয়াল ভ্যাকেন্সি অকারিং ইন দি বোর্ড অফ ডিরেক্টর মে বি ফিল্ড ইন বাই দি ডিরেক্টরস বাট দি পারসন so chosen shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which the director is whose place he is appointed as last elected a director. A director so chosen shall be known as alternative director. এখানে স্যার বলা আছে রেগুলেশন 85 অফ দি কোম্পানিজ অ্যাক্ট 1994। ওকে, থ্যাংক ইউ। স্যার তাহলে এখানে বলা হয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর আর একটা হচ্ছে অল্টারনেটিভ ডিরেক্টর, না? অল্টারনেট আছে, অল্টারনেট কাকে বলে? ম্যানুয়ালি অল্টারনেট ডিরেক্টর দেওয়া আছে। স্যার আছে, অল্টারনেট ডিরেক্টর দেওয়া আছে স্যার। হ্যাঁ, অল্টারনেট ডিরেক্টর কি 2-3 মাসের বেশি সময়তে সে অনুপস্থিত থাকে, তার অনুপস্থিতি নেওয়া হয়। জি জি ঠিক আছে, হ্যাঁ। তাহলে অল্টারনেটিভ বলা হয়েছে যদি আপনার ওই অর্গানাইজেশনে কোনো ডিরেক্টরের ভ্যাকেন্ট হয়ে গেল, সে ভ্যাকেন্ট কি হতে পারে? ভ্যাকেন্ট হতে পারে সে মারা গেল, অথবা সে চলে গেল দেশের বাইরে, হ্যাঁ, পার্মানেন্টলি চলে গেল, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ডিরেক্টর নেওয়া হবে। ঠিক আছে, সে অল্টারনেটিভ ডিরেক্টর পরবর্তী যখন এজিএম হবে, সে এজিএম এ সে নির্বাচন করে সে আবার যদি নির্বাচিত হয় সে আবার ডিরেক্টর হিসেবে আসতে পারবে। ঠিক আছে, অনেকটা অল্টারনেট আর অল্টারনেটিভ প্রায় কাছাকাছি। অল্টারনেটটা হচ্ছে 3 মাসের বেশি ইয়ে থাকলে, ছুটিতে থাকলে তাকে অল্টারনেট বলা হয়, এবং সে যিনি যার অল্টারনেট উনি আসার সাথে সাথে তার পদ সে বাতিল হয়ে যাবে। আর অল্টারনেটিভ হচ্ছে সে পার্মানেন্টলি ভ্যাকেন্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এজিএম এর আগে তখন তাকে যদি নেওয়া হয় তখন তাকে অল্টারনেটিভ বলা হয়। স্যার এটার জন্য কি স্যার ইজিএম করতে হবে স্যার? না, ইজিএম করতে হবে না, ইজিএম করতে হবে বোর্ড রেজুলেশনের মাধ্যমে করতে পারবে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে আমরা দেখলাম এক্সিকিউটিভ ডিরেক্টর, দেন হচ্ছে নন এক্সিকিউটিভ ডিরেক্টর। নন এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে non-executive directors are not the employment of the company. They are the members of the board who normally do not take part in the day-to-day implementation of the company policy. সেই কোম্পানি পলিসি ইমপ্লিমেন্টেশনে থাকবে না, কিন্তু কোম্পানি পলিসি ফর্মুলেশনে থাকবে, পলিসি তৈরি করবে, কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশনে থাকবে না। স্ট্র্যাটেজি ফর্মুলেশন করবে, নট ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্ট্র্যাটেজি। ওকে, এটা বাংলাদেশে এটা খুবই গভর্নেন্সের অভাব। বাংলাদেশে ম্যাক্সিমাম অর্গানাইজেশনে দেখবেন পলিসি ইমপ্লিমেন্টেশন করার জন্য বোর্ড অফ ডিরেক্টর চলে আসেন, চেয়ারম্যান চলে আসেন, ঠিক আছে, কিন্তু তার কিন্তু ডে টু ডে অপারেশনের কাজ না, এই কাজ হচ্ছে ম্যানেজমেন্টের। এডিশনাল ডিরেক্টর কাকে বলা হচ্ছে? যদি কোনো ডিরেক্টর অতিরিক্ত নেওয়া হয়, যারা আগে মানে আপনার এজিএম এ হয় নাই, সেটা অর্ডিনারি জেনারেল মিটিং এ আগ পর্যন্ত, নেক্সট জেনারেল মিটিং এর আগ পর্যন্ত সে থাকতে পারে। এডিশনাল ডিরেক্টরের ক্ষেত্রে অবশ্যই সেটা আর্টিকেল রেজিস্ট্রেশনে উল্লেখ করা থাকবে, অথরাইজ দেওয়া থাকবে, এটা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, ম্যাক্সিমাম কতজন নিতে পারবে সেটা উল্লেখ করা থাকবে, অ্যাপয়েন্টমেন্ট এখানে অর্ডিনারি রেজুলেশন লাগবে। এই এডিশনাল ডিরেক্টর এর জন্য নেক্সট এজিএম পর্যন্ত তার ইয়ে থাকবে, মেয়াদ থাকবে,
নেক্সট এজিএম যদি হইতে দেরি হয় তাহলে অটোমেটিক্যালি ওই এজিএম এর যে ডেট সেই ডেটে তার এটা ভ্যাকেন্ট হয়ে যাবে। দেন বলা হচ্ছে অল্টারনেট ডিরেক্টর। অল্টারনেট ডিরেক্টর হচ্ছে 3 মাসের বেশি যদি কেউ কোনো ডিরেক্টর দিয়ে না থাকে, সেক্ষেত্রে কোম্পানি যদি আর্টিকেল অথরাইজ দেওয়া থাকে সেক্ষেত্রে সে নিতে পারবে, একজন অল্টারনেট ডিরেক্টর নিয়োগ করতে পারবেন। The board of directors of a company may, if so authorized by its articles or by a resolution passed by the company in general meeting, appoint an alternate director to act for a director hereinafter in this section called the original director during his absence for a continuous period of not less than 3 months। 3 মাসের কম হলে কিন্তু অল্টারনেট ডিরেক্টর হবে না, 3 মাসের বেশি যদি হয়, বাংলাদেশের বাইরে থাকে, তাহলে অল্টারনেট ডিরেক্টর নেওয়া যাবে যদি আর্টিকেল থাকে, অথবা আর্টিকেল রেজিস্ট্রেশন যখন করছে তখন করে নাই, কিন্তু জেনারেল মিটিং এ রেজুলেশন দেওয়া আছে যে অল্টারনেট ডিরেক্টর নেওয়া ক্ষমতা দেওয়া হচ্ছে। স্যার হ্যাঁ, স্যার যদি স্যার এমন হয় ডিরেক্টর কোনো কারণে কোম্পানিতে আসে না, 3 মাসের হ্যাঁ। বেশি কোনো মিটিং এ অ্যাটেন্ড করে না, তাহলে কি আমরা একইভাবে বিদেশে থাকা হিসাবেই কাউন্ট করে নেব? না না, কেন কাউন্ট করবে? বিদেশে গেলে তো বিদেশের ইয়ে আসে না, তার পাসপোর্টের ট্রেকিং করলে তো সে বেরিয়ে যাবে সে বিদেশে আছে কিনা। এখন দেশে থাইকা যদি সে অ্যাটেন্ড না করে, দেশে থাইকা যদি অ্যাটেন্ড না করে, সেটা ভ্যাকেন্ট হিসাবে তো মানে কাউন্ট করা হয়, সেটা ভ্যাকেন্ট হিসাবে কাউন্ট করা যেতে পারে। তখন কি স্যার অল্টারনেট ডিরেক্টর স্যার নিয়োগ দেওয়া যায় নাকি না? যা 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 তারপরে কিন্তু, এবং সেটা রেজুলেশনে উল্লেখ করা থাকতে হবে, সে ক্ষমতা রেজুলেশনে দেওয়া থাকতে হবে। স্যার একটা প্রশ্ন ঠিক আছে, ছিল স্যার। আর্টিকেল সেকশনে থাকলে পারবেন, নাইলে পারবেন না। হ্যাঁ বলেন। স্যার সেটা হলো যে ডিরেক্টরদের পদ কিভাবে ভ্যাকান্ট হয় স্যার, এটা একটু জানাবেন স্যার। ডিরেক্টর পদ বিভিন্ন ভ্যাকেন্ট হতে পারে। ডিরেক্টর আগে আমরা বললাম কেউ মারা গেল, ভ্যাকেন্ট হয়ে গেল। এজিএম থেকে নেক্সট এজিএম যখন আসবে, এজিএম এর যদি 3 বছরের জন্য সে নিয়োগপ্রাপ্ত হলো, বা 2 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলো, 2 বছরের জন্য 3 বছরের জন্য শেষ হয়ে গেল, তখন ভ্যাকেন্ট হয়ে যাবে। জি স্যার। রিটায়ার্ড করলেও ভ্যাকেন্ট হতে হ্যাঁ, পারে, সে যদি রিটায়ারমেন্ট হতে পারে। সে যদি কোনো কোর্ট বা ইয়ের মাধ্যমে যদি সেটা তার ভ্যাকেন্ট ঘোষণা করা হয়, তাহলে ভ্যাকেন্ট হবে। রেগুলেটরি বডির মাধ্যমে যদি তাকে ডিসচার্জ করা হয়, তাহলে সে ভ্যাকেন্ট হয়ে যাবে। কিছুদিন আগে হয়েছে না ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ ব্যাংক সকল বোর্ড ভেঙে দিয়ে তারা নতুন করে বোর্ড ডিরেক্টর নিয়োগ করে দিচ্ছে। ঠিক আছে, রেগুলেটরি বডির হাতে ক্ষমতা থাকে। স্যার যে যে এতটা মিটিং এ অনুপস্থিত থাকলে তার পদ অটোমেটিক্যালি ভ্যাকেন্ট হবে, এই জাতীয় কোনো নিয়ম না আছে না, কিনা? ওইরকম না, ওইরকম নাই, ওরকম ওইরকম। এই যে অল্টারনেট ডিরেক্টরের ক্ষেত্রে যদি রেজুলেশন থাকে, তাহলে ওখানে থাকবে। জি স্যার। এগুলো সবই কোম্পানি স্যার রেজুলেশনে উল্লেখ করতে পারে। হ্যাঁ, স্যার ওই ক্ষেত্রে স্যার কোরামের মেম্বার যদি হয়ে থাকে ওই ডিরেক্টর, তাহলে ডিফারেন্ট হবে স্যার। ফোরামের মেম্বার মানে কি? মানে ডিরেক্টরদের মধ্য থেকে দেখা যাচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিতে 3 জন হচ্ছে ডিরেক্টর থাকে, কিন্তু ওই একজন ডিরেক্টর মানে 5 জনের ডিরেক্টরের মধ্যে একজন সে কোরামেরও মেম্বার, কিন্তু এজিএম এ উনি আসে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তখন তো আমাদেরকে একটা মানে অ্যাডিশনাল বা অল্টারনেট যে ডিরেক্টর, তখন আমরা ওখানে নিয়োগ দিতে পারি কোরাম ম্যানেজ করার ফোরাম, জন্য। ফোরামের মেম্বার বলতে কি? ফোরামের মেম্বার বলতে আলাদা কোনো নাই। ফোরাম হচ্ছে আপনার নির্দিষ্ট সংখ্যক উল্লেখ করা থাকে, সেখানে কত পার্সেন্টেজ থাকলে কোরাম হবে। ঠিক আছে, মানে স্পেসিফিক অমুক ডিরেক্টর থাকলে কোরাম হবে, নাইলে কোরাম হবে না, এরকম না। ঠিক আছে, এখানে আপনার হচ্ছে যদি ডিরেক্টর সংখ্যা 5 জন হয়, ওখানে কোরাম বলতে পারে 3 জন হলে কোরাম হবে, আবার 2 জনও আর্টিকেল থাকতে পারে, 2 জন হলে কোরাম হবে। ঠিক আছে, এখানে কোরাম না হলে হবে না, এরকম কিছু না। আর একটা জিনিস আপনি যেটা বলতেছিলেন যে এজিএম এ উপস্থিত না থাকা, এজিএম এর উপস্থিত থাকার ক্ষেত্রে ডিরেক্টরদের ক্ষেত্রে কোনো ইয়ে না। ডিরেক্টর মেনলি হচ্ছে বোর্ড মিটিং গুলা, মিটিং এ উপস্থিত থাকাটা হলো তার বাধ্যবাধকতা। এজিএম এ তো থাকবে মেনলি সকল ডিরেক্টর থাকতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, এজিএম হচ্ছে যিনি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারি, অডিটর, ঠিক আছে, ওনারা উপস্থিত থাকতে হবে। সকল ডিরেক্টর থাকতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, আর এজিএম এ তো কোনো শেয়ার হোল্ডিং মেনলি হচ্ছে শেয়ার হোল্ডারদের, ওই দিনটাই পুরোটা দিনই হলো শেয়ার হোল্ডারদের। শেয়ার হোল্ডাররা পরবর্তী বছরের জন্য ডিরেক্টরদের ক্ষমতা দিয়ে দেয়। এটা হচ্ছে এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং।
ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, কন্টিনিউ স্যার প্লিজ। দেন আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কাকে বলা হয়? এই ব্যাপারে আপনারা অনেক পড়াশোনা করছেন, আমি আশা করি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে কমপক্ষে আপনারা 20টা লাইন বলা উচিত। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এসএসসি কোড অফ কর্পোরেট গভর্নেন্স কোডে কি বলা আছে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্যার, কাকে বলা হবে? ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ, ডিরেক্টর হচ্ছে স্যার নন এক্সিকিউটিভ ডিরেক্টর, যে কিনা যেটা কিনা বোর্ড অফ ডিরেক্টরের আপনার 1/5 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে, ওইভাবে বলা আছে। বললেন, থ্যাংক ইউ। একটা বলছেন এরকম করে, আমি 20 জনের কাছে 20টা জানতে চাই। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর independent director কর্পোরেট গভর্নেন্স কোডে বলা আছে 1/5। ওকে, একজন বলছে 1/5 অথবা মিনিমাম 2 জন। মিনিমাম 2 জন, আর ওটা যদি ফ্র্যাকশন ফিগার আসে তাহলে নেক্সট ইন্টিজার হবে। নেক্সট ইন্টিজার হবে। রাইট 1.01 হলো, তাহলে হতে হবে কয়জন? 2 জন। 2 জন হতে হবে, 2 জন। 2 জন। ঠিক, হ্যাঁ, জি স্যার। এবং স্যার এক্সপার্ট লোকজন আসবে স্যার এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর স্যার। কোম্পানির সাথে কোনো ম্যাটেরিয়াল রিলেশনশিপ থাকবে না, এবং আর শেয়ার থাকলেও সেটা হচ্ছে 1% এর বেশি হবে না। 1% এর নিচে থাকবে। ওকে, এবং কোম্পানিতে কোনো শেয়ার এবং কোম্পানি তার ফ্যামিলি মেম্বার যারা আছে রিলেটিভদের সাথেও কোনো ইয়ে থাকবে না, কানেক্টেড Right. থাকবে না। যে কোম্পানির ওই কোম্পানির শেয়ার হোল্ডিং যারা আছে, ম্যানেজিং ডিরেক্টর অথবা কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার অথবা অন্য কোনো কিছু, তার কোনো ফ্যামিলি কোনো সম্পর্ক থাকতে পারবে না, ফ্যামিলি মেম্বার হওয়া যাবে না। ওকে, নেক্সট আরো আছে তারপরে- পয়েন্ট বলেন। তারপরে স্যার এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওনার কোনো লোন বা কোনো ফ্যাসিলিটি থাকবে না। রিসেন্ট কি অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2023 সালে মানে একটা অ্যামেন্ডমেন্ট আছে, অ্যামেন্ডমেন্টটা বলেন। কর্পোরেট গভর্নেন্স কোড 2018 তো, এরপরে 2023 সালে আরেকটা অ্যামেন্ডমেন্ট আছে। একজন মহিলা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে, ও ডাইভার্সিটি স্যার। একজন ওমেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। ঠিক আছে, তারপর আরো বলেন, আরো কি কি বলছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে? স্যার একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ডিউরেশন হচ্ছে স্যার 3 ইয়ার্স, উনি কনজিকিউটিভলি 2 টেনিওর অর্থাৎ 6 ইয়ার্স থাকতে পারবেন। এর পরবর্তীতে স্যার 1 বছর গ্যাপ দিয়ে আবার স্যার উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। এক বছর না, একটা টার্ম গ্যাপের পরে আবার ওনাকে চাইলে নিয়োগ দেওয়া যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এক টার্ম মনে রাখবেন, 1 বছর না, 1 টার্ম, এক টার্ম গ্যাপ থাকবে। আরো আছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়ে আপনাদের কর্পোরেট গভর্নেন্সে কিন্তু আসবে, কোশ্চেন আসবে কনফার্ম। আরো কি কি আছে বলেন, কোয়ালিফিকেশন গুলা বলেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন গুলা কি কি? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোয়ালিফিকেশন স্যার যে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস হবে, যেমন আইসিএবি অথবা আইসিএমএবি এর মেম্বার, তারপরে আরো আছে স্যার ওই যে চার্টার সেক্রেটারি, গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েট লয়ের উপর গ্রাজুয়েশন যদি থাকে, লয়ের উপরে অ্যাকাউন্টিং থাকা এর minimum- উপর, অ্যাকাউন্টিং এর উপর, ম্যানেজমেন্টের উপর, হ্যাঁ, জি স্যার। বিবিএ এটা হচ্ছে এমবিএ, বিজনেস ব্যাকগ্রাউন্ড প্লাস business হচ্ছে যদি background ল হলেই হয় হবে, তাহলে হ্যাঁ। বাংলাদেশ সুপ্রিম কোর্টে অবশ্যই তার প্র্যাকটিস থাকতে হবে। আর যদি গভর্নমেন্ট হায়ার অফিসিয়ালস হয় সেক্ষেত্রে স্যার 5th গ্রেডের নিচে হতে হবে তার উপরে না, এবং এক্সপিরিয়েন্স পারসন হবে। 5th গ্রেডের নিচে না, এটাকে বলে 5th গ্রেডের উপরে। উপরে, জি স্যার, সরি। গ্রেডটা কম, 4 2 3, কিন্তু এটাকে জি, বলা জি। হয় অ্যাবাভ দা Fifth। 5th গ্রেড। হ্যাঁ, জি স্যার। ইউনিভার্সিটি প্রফেসর হবে, তারপর- অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রফেসর হলে হবে ইউনিভার্সিটি। Public বিজনেস ফ্যাকাল্টি, ল বিজনেস ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, জি স্যার, বিজনেস এবং ল। ফ্যাকাল্টি, ল। লিস্ট হাইকোর্ট ডিভিশনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্র্যাকটিসিং থাকতে হবে। 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম। এই যে যেগুলো বলতেছি, যখন ইউনিভার্সিটি টিচার তার মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যখন আপনার হচ্ছে সিএস সিএমএ বা সিএস বলতেছেন, সেটাও মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে কি
আমরা ফিফথ গ্রেডের উপরে বলছি, সেটাও কি 5 ইয়ার্স মিনিমাম, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আরো বেশি। আবার বলা আছে কি কর্পোরেট বিজনেস লিডার, ওটা বলেন না কেন, ওটাও কিন্তু আছে। আপনি মনে করেন যে সে কিছুই জানে না, কিন্তু সে অনেক বড় বিজনেসম্যান। ঠিক আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম এন্টারপ্রেনিউর যারা বড় বড় বিজনেসম্যান যারা, সবারই দেখবে যে পড়াশোনার দৌড় অনেক কম, কিন্তু তারা এন্টারপ্রেনিউর হিসেবে সবচেয়ে বেশি সফল। স্যার কর্পোরেট বিজনেস লিডার যার কিনা স্যার কোনো প্রাইভেট কোম্পানির এমডি, উনার হচ্ছে কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 1 মিলিয়ন এরকম আছে, এরকম কোম্পানির এমডি। যদি লিস্টেড না থাকে আনলিস্টেড কোম্পানির বিজনেস লিডারের ক্ষেত্রে, সেখানে বলা আছে তার পেইড আপ ক্যাপিটাল কত হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে কর্পোরেট লিডারের ক্ষেত্রে একই একই রকম। আপনি কর্পোরেট লিডার, আপনি একটা মানে ডিমের দোকানের এমডি, তাইলে হবে না। এটার ডিমের দোকানের এমডি হতে হলে নির্দিষ্ট পরিমাণ কি লাগবে, আপনার পেইড আপ ক্যাপিটালের সেই বিজনেস টার্নওভার লাগবে, সেই কোম্পানির এমডি হলে হবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্রাইটেরিয়া গুলা, কোয়ালিফিকেশন গুলা। শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে তার 1% নিচে শেয়ার থাকবে। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের অনেক কিছু জানি। এটা আমাদের এই মানে এই কোর্সে কিন্তু আসবে, পরীক্ষা কিন্তু আসে, ম্যাক্সিমাম সময় আসে। স্যার আমাদের কোশ্চেন গুলো কি স্যার ইয়ে কেস স্টাডি বেস হবে বেশি নাকি স্যার? না, অত বেশি কেস স্টাডি হবে না। কেস স্টাডি বলতে আপনি মনে করেন যে এরকম একটা কোম্পানির কথাবার্তা লেখা থাকে, লিখে ওখানে বলে দিতে পারে যে এই কোম্পানির ক্ষেত্রে আপনার এই যে উনি কি কোন, যেমন হচ্ছে কোশ্চেন যদি আমি করি, তাহলে সে কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোন কোয়ালিফিকেশন গুলা ফিল আপ করছে কিনা, বা ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবেন এরকমও কোশ্চেন আছে, আপনি অনেক মানে একটু উপরে অনেক কিছু কোম্পানির নাম টাম লিখে টেখে এটা সেটা অনেক কিছু কথাবার্তা বলছে, নিচে চাইছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোয়ালিফিকেশন গুলা কি কি। তখন কিন্তু আপনি ওই কেস স্টাডি বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আপনি আগে দেখবেন কোশ্চেনের আনসার কি চাচ্ছে, ওই অনুযায়ী আপনি কেস স্টাডিতে ঢুকবেন। যেগুলো কেস স্টাডি যদি আসে, অবশ্যই আপনি কোশ্চেনটা দেখবেন আগে, তারপরে কেস স্টাডি পড়বেন, খেয়াল রাখবেন। অনেক কেস স্টাডি আছে কিছু দরকার নাই, ওটা জানারই দরকার নাই, কারণ কোশ্চেন চাইছি ইন জেনারেল কোশ্চেন, সেক্ষেত্রে আপনি জেনারেল অ্যান্সার দিয়ে দিবেন। আর যদি কোশ্চেনে ওইটা থেকে বলে যে ওইটা থেকে আপনি ওইটার কি কোয়ালিটি এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে ব্যাখ্যা করেন, তাহলে এই কোয়ালিটিটা দেখবেন এখানে। ঠিক আছে, আপনাদের লেভেলে কোশ্চেন মানে আপনার কেস স্টাডি কমে আসবে। স্যার আসে তো অনেক বড় বড় আসে, বলে পড়তে পড়তে প্রশ্ন। এই জন্য আমি বললাম সহজ করে দিছি, আপনার 50% সহজ, মানে আপনার পরীক্ষায় আপনার টাইম সেভ করে দিচ্ছি আমি। আগে কোশ্চেন পড়বেন, তারপরে কেস স্টাডি পড়বেন, এই কোশ্চেনের আনসারটা কোন জায়গায় আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। হ্যাঁ, বলেন কে যেন কি বলতেছিলেন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে আমরা জানলাম। ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস who does not have any material relationship with the company, its promoters and its management. দেখেন রিলেশনশিপ কার কার সাথে থাকবে না, কোম্পানির সাথে থাকবে না, এই কোম্পানির যারা মালিক তাদের সাথে থাকবে না, এই ম্যানেজমেন্ট যারা আছে ব্যাংক, ওই ওই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক থাকবে না। আপনার ছেলে ওই ব্যাংকে ওই প্রতিষ্ঠানের এমডি, আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না। ঠিক আছে, আপনার বাবা এমডি, আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না। যেরকম ফ্যামিলি মেম্বার যেগুলো ব্লাড রিলেশন আছে সেগুলো সেখানে হওয়া যাবে না। Their material role is to provide unbiased judgment on corporate affairs.
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সবসময় যে কোম্পানির যে কর্পোরেট অ্যাফেয়ার্স থাকে সেখানে তার জাজমেন্টটা আনবায়াসড হবে, কোম্পানির পক্ষে হবে না বা বিপক্ষ হবে না। সেখানে যেটা যা তার রোল প্লে করার, মেনলি আসলে শেয়ার হোল্ডার যারা জেনারেল শেয়ার হোল্ডারদের রাইটটা প্রোটেক্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করা হয়ে থাকে। Judgment on corporate affairs, ensuring transparency and protecting the interest of minority shareholders. Minority বলতে এখানে জেনারেল শেয়ারহোল্ডারদেরকে বলা হয়। While the Act does not explicitly define independent director, it outlines the general provisions of directors. The specific requirements for independent directors are detailed in the Corporate Governance Code 2018, যেগুলো একটু আগে আমরা আলোচনা করলাম। Corporate Governance Code 2018, this code mandates that all listed companies have independent directors on the board to enhance governance standard. Condition ওখানে দেওয়া আছে, ডিটেলস আপনারা ওখান থেকে দেখে নিলে। এই হলো আমরা ডিরেক্টরের প্রকারভেদগুলা আলোচনা করলাম। এর ভিতরে কারো কোনো আর কোনো ফার্দার কোনো জানার আছে কিনা, কোশ্চেন আছে কিনা বলেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাই। অবশ্যই ডিরেক্টরদের কি কোনো মেয়াদকাল আছে? 3 বছর, তারপরে হচ্ছে এক টার্মে 3 বছর পরে এজিএম এ যদি নিয়োজিত হবে। তারপরে আবার এখানে রুলস আছে, এগুলো বিভিন্ন অর্গানাইজেশন ক্ষেত্রে আবার সময় আছে। এগুলা রেগুলেটরি টু রেগুলেটরি ডিপেন্ড করে। ব্যাংকিং সেক্টরের জন্য বলা আছে 9 বছর, টানা 9 বছর ডিরেক্টর থাকতে পারবে কেয়ারহোল্ডিং ডিরেক্টর, স্পন্সর ডিরেক্টর দ্বারা। আবার ব্যাংকিং ইয়েতে আবার অনেক ইয়াতে আছে শুধু স্পন্সর শেয়ার হোল্ডার যারা তারাই ডিরেক্টর হতে পারবে, অন্যরা কিন্তু হতে পারবেন না। ঠিক আছে, তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম আছে, কিন্তু নর্মালি হচ্ছে এজিএম এ ডিউরেশনটা আর্টিকেলস মেমোরেন্ডামে লেখা থাকে এবং সেটা সাধারণত 3 বছরের জন্য হয়ে থাকে। অ্যানুয়াল জেনারেল মিটিং এ, পরবর্তী জেনারেল মিটিং মানে 3 বছর পর্যন্ত তারা থাকবে, 3 বছরের। আবার 3 বছর আগেও এজিএম এ যদি কোনো তার ব্যাপারে কোনো ইয়ে হয়, কোনো সিদ্ধান্ত হতে পারে, তাকে বাতিলও করতে পারে। ওনারা কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের মতো কি যে একটা টার্ম গ্যাপ দিয়ে আবার নতুন করে আসার কোনো সিস্টেম আছে, নাকি ওনারা চাইলেই মানে প্রতিটা টার্মে নির্বাচিত হতে পারে? সেটা হচ্ছে আমাদের দেশে যে ব্যাংকিং কোম্পানি আইনে সেটা করা হয়েছিল 9 বছর, কিন্তু অন্য কোম্পানির ক্ষেত্রে কিন্তু ওইরকম কোনো ভাতা নাই। স্যার 9 বছরের পরে আবার এক পিরিয়ড গ্যাপ দিয়ে কি আবার হতে পারবে? এমন কিছু আবার ওনার হতে যদি পারে, এজে আবার কভার হতে করে, পারে, রাইট, আবার হতে পারে। ওনার যদি এজে কভার করে 65 ইয়ার্স এর ভিতরে যদি থাকে স্যার। হ্যাঁ, 65 ইয়ার্স এর পরেও ডিরেক্টর থাকা যায়। 65 ইয়ার্স এ কাভার নট লাইক দ্যাট। মানে শেয়ার হোল্ডাররা চাইলেই পারবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর আপনি ওনার, আপনি যদি আপনার কাজ করার অ্যাবিলিটি থাকে, আপনি এখানে এইজের সাথে কোনো সংশ্লিষ্ট নাই। ডিরেক্টরদের, ঠিক আছে। আপনার শেয়ার হোল্ডারদের রাইটসটা প্রোটেক্ট করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও আপনার 60 ইয়ার্স বা 65 হতে পারে, নট নেসেসারি। এরপরও নিয়োগ দেওয়া হয়, কারণ হলো নর্মালি এক্সপার্ট পার্সন যারা, তারা ওই রিটায়ারমেন্টের পরে তাদেরকেই নিয়োগ দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, অসুবিধা নেই। কারণ উনি তো ডে টু ডে অপারেশন করবে না, ডে টু ডে অপারেশনের জন্য আপনার পরিশ্রম লাগে, আর ওই ইয়ের জন্য তো আপনার পরিশ্রম লাগে না, আপনার ওখানে মেধার দরকার। মাসে একটা মিটিং, 3 মাসে একটা মিটিং, 15 দিনে একটা মিটিং, ঠিক আছে, 2 ঘন্টা 3 ঘন্টার মিটিং। এনে তো আপনার ইয়ার বিষয় নেই, আপনার এইজের সাথে সংশ্লিষ্ট নাই যায়। স্যার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কি সর্বোচ্চ 20 জন শেয়ার হোল্ডার থাকবে, মানে ডিরেক্টর থাকবে, এমন কিছু আছে স্যার? লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ডিরেক্টর কতজন থাকবে? মানে সর্বনিম্ন 3 জন এবং সর্বোচ্চ 20 জন, এরকম কিছু আছে স্যার? না, ওইরকম কিছু না। ওইটা হচ্ছে আপনার ইয়ের জন্য, ওই কর্পোরেট গভর্নেন্স যেরকম, ঠিক আছে, গভর্নেন্সের জন্য এরকম বলা আছে, এরকম ব্যাংকিং কোম্পানির জন্য বলা আছে আপনি এতজনের বেশি হওয়া যাবে না, ঠিক আছে, স্যার ব্যাংকিং এতজনের কোম্পানিতে ব্যবস্থা স্যার 20 জনের বেশি হওয়া যায় না স্যার। হওয়া যাবে না, এরকম মানে আপনার শুধু লিস্টেডের সব লিস্টের জন্য এক জিনিস না। নর্মালি বলা আছে ডিরেক্টর কি সর্বনিম্ন আপনি 2 জন হতে হবে, এটা বলা হলো, কিন্তু আপনি সর্বোচ্চ কয়টা
ওইটা যেমন ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে আটকা দিচ্ছে 26 জন বেশি হওয়া যাবে না। এটাকে আবার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে এসে সেখানে বলা হয়েছে না আরো কম হতে হবে, এতজন দরকার নাই, ঠিক আছে 21 জন হলে হয়। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে এইভাবে এটাকে উল্লেখ করা হচ্ছে। কারণ হলো আপনি ডিরেক্টর বেশি হলে তো ঝামেলা হবে। ডিরেক্টরদের আপনার মিটিং এ অ্যাটেন্ড করলে তাকে অনারিয়াম দেওয়া হয়। ডিরেক্টর বেশি হলে ভোটিং এ তাদের ওই ভোটিং এর সিস্টেমে ঝামেলা হবে। অত বেশি হলে সমস্যা, আবার বেশি কম হলেও সমস্যা। এটা অবশ্যই গভর্নেন্সের মাধ্যমে এটা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে কনসেন্ট অফ ডিরেক্টর। ডিরেক্টরদের কনসেন্ট আমরা কি করব? কনসেন্ট বলতে কি বোঝায়? কনসেন্ট বলতে বোঝাচ্ছে নর্মাল একটা ফর্মাল একটা এগ্রিমেন্ট অথবা অ্যাপ্রুভাল, এটা কি কনসেন্ট বলা হয়। refers to the formal agreement or approval given by an individual to act as a director of the company. It is a legal declaration that the individual accepts the appointment and agrees to take on the duties and responsibilities with the position. সেই পজিশনে সে কাজ করতে চায়, এরকম একটা ডিক্লারেশন দেওয়া একটা পেজ আছে, সেই পেজে ডিক্লারেশন দেওয়াটাই হচ্ছে ডিরেক্টরের কনসেন্ট। কোম্পানি অ্যাক্টে 1994 সেকশন 93 অনুযায়ী every person proposed as a candidate for the office of a director shall sign and file with the company his consent in writing to act as a director if appointed. ঠিক আছে, ডিরেক্টরের জন্য এরকম ইয়ে না মানে আপনার একেবারে ভোটাভুটি করে ডিরেক্টর নির্ণয় করতে হয় এরকম না। কারণ আমি মানে প্রপোজ করা হয়, একজনের প্রপোজ করলে অন্যরা যদি সবাই এখানে হা বা বলে তাহলে সে নিয়োগপ্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে। না ভোট যদি কম থাকে, হা ভোট বেশি থাকে তাহলে সে ওকে। A person shall not act as the director of the company unless he has, within 30 days of his appointment, signed and filed with the register his consent in writing to act as the director. এখন ডিরেক্টর হওয়ার পরে ওই ফর্মগুলো ফিল আপ করতে হবে এবং সেখানে তার যে কাজগুলা সেই কাজগুলা আপনার রেগুলেটরি বডি সেখানে জমা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে রিটেন এন্ড সাইন কনসেন্ট অফ দ্য প্রপোজড পারসন, দ্য কনসেন্ট শোজ দ্যাট he will do act as a director if he is appointed. He will submit in the written and signed consent to the company. The person will not perform as a director if he does not submit written and signed consent to the RJC within 30 days. The director নির্বাচিত হওয়ার পরে RJC 30 দিনের ভিতরেই তাকে জানাইতে হবে, নাহলে কিন্তু সে পারবে না। ফর্ম 9 একটা ফর্ম আছে, সেখানে কনসেন্ট অফ ডিরেক্টর টু অ্যাক্ট, সেখানে কনসেন্ট অফ ডিরেক্টর কনসেন্ট ব্যাপারে ওই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয়। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। ডিরেক্টর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়? এখন যদি কোম্পানি অ্যাক্ট 1994 সেকশন 91, notwithstanding anything contained in the articles of a company, কোম্পানির আর্টিকেলসে অন্য কোনো কিছু যদি না থাকে, উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে the subscriber of the memorandum shall be deemed to be the directors of the company until the first director are appointed. The director of the company shall be elected by the members from among, এইগুলা ওই জেনারেল কথাবার্তা যেভাবে বললাম, জেনারেল মিটিং এর মাধ্যমে মেম্বারদের মধ্য থেকে তাকে ইলেক্টেড করা হবে। Any casual vacancy occurring among the directors may be filled by the other directors, but the person they appointed shall be a person qualified to be the elected a director under the clause B and shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which the director or in which place he is appointed or last appointed as a director. মানে এনে বলা হয়েছে কি, ডিরেক্টর যে অ্যাপয়েন্টমেন্ট করবে তো শেয়ার হোল্ডাররা, কিন্তু ডিরেক্টর যারা আছে পরবর্তীতে কারো ভ্যাকেন্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অন্য ডিরেক্টররা মিলে, যেটা আমি বলছিলাম যে এটা এজিএম লাগবে না, তার বোর্ড অফ ডিরেক্টররা মিলে আরেকজন ডিরেক্টর যদি কোয়ালিফাইড থাকে তাহলে তাকে নিয়োগ করতে পারে। সেই ক্ষেত্রে যার পরিবর্তে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে, তার যখন তার মেয়াদ শেষ হয়ে যাবে সেই মেয়াদে তার পরিবর্তে যে যাকে নেওয়া হচ্ছে তারও মেয়াদ শেষ হয়ে যাবে, এই কথাটা এখানে বলা হয়। Notwithstanding anything contained in the articles of company other than a private company, not less than 1/3 of the full number of the directors shall be person whose period of office is liable to termination at any time by retirement of a director's rotation. মানে রোটেশনালি 1/3 করে ডিরেক্টর, এটা একটা নিয়ম আছে। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ ডিরেক্টর কি করতে হবে, বাই রোটেশনে সেখান থেকে
মানে চেঞ্জ হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ মানে আপনার তারা ভ্যাকেন্ট হবে, পরবর্তীতে আর 1/3 নিয়োগপ্রাপ্ত হবে। একেবারে বোর্ডের সবাই একসাথে আপনার নিয়োগপ্রাপ্ত হবে, একসাথে বাতিল হবে এরকম না। প্রতি বছর 1/3 করে হয়, 3 বছরের জন্য তিনটা এইভাবে ভাগ করে করে হয়। From the above section, we can simplify the procedure of the appointment of directors of a company, and the role of the company secretary is to assist the board and the members of a company to comply with the section meticulously for avoiding non-compliance issues. সেই ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি এখানে সহায়তা করে থাকে বোর্ডকে, যেন ওই যে কোম্পানির যে মেম্বার যারা আছে এবং সেখানে যেন বোর্ড অ্যাপয়েন্টেডের ক্ষেত্রে কোনো নন কমপ্লায়েন্স ইস্যু না থাকে। প্রসিডিউর অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রসিডিউর গুলা কি কি ফলো করা হয়? ফলো করা সাবস্ক্রাইব মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন, হ্যাঁ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন এগুলো হচ্ছে আপনার ডিরেক্টর হতে হলে প্রথমেই তো শুরুতেই যে একটা কোম্পানি অর্গানাইজেশন থাকে সেখানে সাবস্ক্রিপশন করা হয় মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেখানে কয়েকজন ডিরেক্টরের নাম থাকে, সাবস্ক্রাইব করা হয়। হ্যাঁ, সেটা আর্টিকেলস রেজিস্ট্রেশনের সেই ডিরেক্টর, এটা হলো ইনিশিয়াল। দেন ইনিশিয়ালের পরে আবার ইলেক্টেড ডিরেক্টরস অফ দ্য কোম্পানি শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স ফ্রম এমাং দেয়ার নাম্বার ইন দ্য জেনারেল মিটিং। তাহলে প্রথম হচ্ছে মেমোরেন্ডামের সাবস্ক্রাইবের মাধ্যমে হতে পারে, তারপর হতে পারে ফার্স্ট ডিরেক্টর, যেটা আর্টিকেল রেজিস্ট্রেশনে যার নাম উল্লেখ করা সে ফার্স্ট ডিরেক্টর, সে ইলেক্টেড থাকে না, দেয়ার উইল বি ইলেক্টেড ইন দ্য ফার্স্ট এজেন্ট। আমরা একটু বিরতি নিচ্ছি, আজান হচ্ছে এখানে অনেক আওয়াজ। মজরু ভাই, ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করছেন? আসসালামু আলাইকুম ভাই। ওকে মনসুর ভাই, আপনাদের আসসালামু আলাইকুম। মনসুর ভাই লাইনে আছেন? আপনাদের পার্সোনাল কথা শেষ। স্যার স্যার প্লিজ কন্টিনিউ করেন স্যার, আমরা পরে কথা ওকে, বলবো স্যার। then first director, their name is contained in the article section, they are appointed not elected. First director appointed করা হয়, তারা elected না, they will be elected in the first AGM, প্রথম AGM তারা তাদের নাম উল্লেখ করা থাকে, by the members of the company, কোম্পানির মেম্বারের শেয়ার হোল্ডারদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। The subsequent director shall be appointed by the members in the general meeting, অর্থাৎ ক্যাজুয়াল ভ্যাকেন্সি হতে পারে। হ্যাঁ, ভ্যাকেন্সি কি কি কারণে হতে পারে? The office of a director is vacant due to the date or resignation of a director before the expiry of his term. প্রসেস কি? প্রসেস হচ্ছে this vacancy will be filled up by the board of directors, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। Those directors shall be eligibility that they shall be elected by the members from the among their number in general meeting.
নমিনি ডিরেক্টর, একজনের পরিবর্তে আরেকজনকে ডিরেক্টর হতে পারে। A person is appointed by third party to protect its interest in the company. A director is nominated by any financial institution in achievement of the provisions of any law for the time being. They are not independent directors. They are not counted in the total number of directors. They are not required to hold qualification share. তাহলে এখানে আমরা দেখেন আরেকটা ডিরেক্টরের নাম আমরা এখানে পাইলাম, নমিনি ডিরেক্টর। নমিনি ডিরেক্টর কি? কোনো থার্ড বলেন। পার্টি কর্তৃক অ্যাপয়েন্টেড যে ডিরেক্টর তিনি হচ্ছেন নমিনি ডিরেক্টর। অ্যাজ লাইক আমরা স্যার বলতে পারি যদি ব্যাংকের কোনো একটা প্রতিষ্ঠানে কোনো পার্টিকুলার ব্যাংকের বড় ফাইন্যান্স করা আছে 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা, তখন ওই ব্যাংক চাইলে একজন নমিনি ডিরেক্টর নিয়োগ করতে পারবে ওই কোম্পানিতে, তাদের ইন্টারেস্টটা দেখার জন্য বা ঠিকভাবে ওই ওদের ফান্ডটা ঠিক মতো ইউটিলাইজ করছে কিনা বা ওই ব্যাংকের ইন্টারেস্টটা প্রোটেক্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ওকে, থ্যাংক আর ইউ। ইনি হচ্ছে টোটাল ডিরেক্টরের মধ্যে কাউন্ট হবে না, টোটাল ডিরেক্টর যে নাম্বার অফ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা জানলাম আরেকটা ডিরেক্টর এখানে, ওখানে আমরা ক্লাসিফিকেশন এটাও ঢুকে দিতে পারেন যদি ডিরেক্টরের ক্লাসিফিকেশন আছে। তাহলে নমিনি ডিরেক্টর, নমিনি ডিরেক্টর হচ্ছে, এটা বুঝেই যাচ্ছে অন্য কারোর মাধ্যমে নমিনি। যেমন হলো সোনালী ব্যাংকের একটা ইনভেস্টমেন্ট আছে একটা লিস্টেড কোম্পানিতে, ঠিক আছে। এখন সোনালী ব্যাংক কাকে নমিনি করবে, তার ওই প্রতি সোনালী ব্যাংকের সিএফও করতে পারে, সোনালী ব্যাংকের ডিএমডি করতে পারে, এমডি করতে পারে, হ্যাঁ, অথবা জিএমও একটা করতে পারে, তো নিচের লেভেলেও করতে পারে। যাকে সে নমিনেটেড করা হয়েছে ওই প্রতিষ্ঠানের মধ্য থেকে তাকে বলা হচ্ছে নমিনি ডিরেক্টর। এখন এই নমিনি ডিরেক্টরের কিন্তু তার নিজের কিন্তু কোনো শেয়ার নাই সেখানে, বা তার নিজের কোনো এখানে ইনভেস্টমেন্ট নাই। মূল ইনভেস্টমেন্ট কার? ইনভেস্টমেন্ট হচ্ছে তার কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে শেয়ার। তার চাকরি যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আর সে থাকবে না, সে কোম্পানিতে চাকরি যতদিন আছে ততদিনের জন্য আছে, পরবর্তী তারপর আরেকজনকে তারা নমিনেটেড করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কন্ডিশনটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডিরেক্টর ক্ষেত্রে তার সংখ্যা যোগ হবে না, সে শুধুমাত্র এগুলো দেখভাল করার জন্য সে দেখবে প্রতিষ্ঠান সঠিকভাবে চলতেছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে তার কাজ। অ্যাজ লাইক এজ অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়, অ্যাজ লাইক এজ অনেক ক্ষেত্রে এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকে। যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরকম হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের অনেক সময় অবজারভার পাঠায় দেয়, সে এগুলো অবজার্ভ করবে কোন ডিভিশনে কি কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা। এগুলো সে শুধু দেখবে যে যদি সে বাংলাদেশ ব্যাংকের ফান্ড এনে থাকে, বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা দিয়ে সে চলে, সেক্ষেত্রে সে এটা করতে পারে। এরকম অন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যদি রিপ্রেজেন্টেটিভ হয় তাকে বলা হচ্ছে নমিনি ডিরেক্টর। ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? স্যার নমিনি ডিরেক্টররা ঠিক কি আছে। এজিএম অ্যাটেন্ড করতে পারে? আবার বলেন। বলছি নমিনি ডিরেক্টররা কি স্যার ইজিএম মানে কোন ধরনের বোর্ড মিটিং এ কি অ্যাটেন্ড করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ড করতে পারবে, বোর্ড মিটিং অ্যাটেন্ড করতে পারবে, কিন্তু সেখানে সে তার ভোটিং পাওয়ার দিতে পারবে না, ভোট দিতে পারবে না, কিন্তু সে সেই যে প্রসিডিউরটা ফলো করতে পারে ঠিকঠাক আছে কিনা। ওকে। কোরাম তার দিয়ে যে কোরাম পূর্ণ হবে সেটাও না, কারণ তার তো লিস্টেড না, তাকে ডিরেক্টর হিসেবে মানে হিসাব করা হবে না টোটাল ডিরেক্টর হিসাবে। স্যার উনি কি স্যালারি পাবেন স্যার? স্যালারি পাবেন না, স্যালারি পাবেন না, সে তো আরেকটা প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে, সে প্রতিষ্ঠান থেকে সে স্যালারি পাচ্ছে। স্যার অনারিয়াম পাবে না স্যার? অনারিয়াম যদি তাকে দেওয়া হয় সেটা দিতে পারে, সেটা স্পেশাল রেজুলেশনের মাধ্যমে হতে পারে। আর ইয়ে তো পাবেই, মিটিং এ সে অ্যাটেন্ড করতেছে, সেটা কনভেন্স হিসাবে সেটা পাইতে পারে। জি স্যার। সালামু আলাইকুম স্যার, একটা ওয়ালাইকুম প্রশ্ন সালাম। ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা ডাইরেক্টর সিলেক্টের ক্ষেত্রে একটা প্রভিশন দেখছি যে কনসেন্ট থাকতে হবে, রাইট। কিন্তু যারা কোম্পানির স্পন্সর তারা তো ওয়াটো কোম্পানি আইন অনুযায়ী তারা ডাইরেক্টর হয়ে যায়।
কিন্তু না, কোনো সকল একজন সকল কোনো স্পন্সরের একজন ডিরেক্টর না, সকল স্পন্সরের ডিরেক্টর না। যিনি ডিরেক্টরের সব ফর্ম ফিল আপ স্পন্সর করেন, যিনি কনসেন্ট দেন সেই ডিরেক্টর। সবাই কিন্তু কোম্পানি স্পন্সর অনেক থাকে, কিন্তু ডিরেক্টর ওই কিন্তু ফিক্স। ওই জায়গাটায় আমার কোশ্চেনটা ওই জায়গায় ছিল যে একজন হ্যাঁ, বুঝছি। ডাইরেক্টর তার কনসেন্ট নাই, তাহলে তাকে হ্যাঁ, কি আমরা ডাইরেক্টর বলবো? এই জায়গাটা আমার না প্রশ্ন না ছিল না না, স্যার। ডাইরেক্টর হতে হলে ডাইরেক্টর কনসেন্ট হতে হবে, এবং সেই যে ফর্ম 9 সে তার এই ফর্ম 9টা ফিল আপ যারা যারা করবে তারাই ডিরেক্টর। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, বলেন। আমরা জানি স্যার মোটামুটি দুই ধরনের কোম্পানি, 1% কোম্পানি ছাড়া। এখন ঘটনা স্যার ওই যে একটা আছে হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি স্যার। হুম। ওটাকে আমরা পাবলিক লিমিটেড কে সাধারণত এখন তো পিএলসি বলা হচ্ছে। এখন স্যার হ্যাঁ। দুই ধরনের ক্ষেত্রে ডিরেক্টর গঠন তো দুই ধরনের স্যার। প্রাইভেট লিমিটেড যেগুলো হুম। কোম্পানি আছে এগুলোতে তো স্যার ডিরেক্টর কি পরিবর্তন হয় না, যুগ যুগ ধরে একই ডিরেক্টর চলে? পরিবর্তন হতে পারে, ওখানে যদি শেয়ার স্পন্সর শেয়ার হোল্ডিং থাকে। প্রাইভেট হলে কি হচ্ছে, প্রাইভেট জি স্যার। এখানে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে লিস্টেড কিনা। জি স্যার। লিমিটেড হলেই যে আপনার হতে হবে এরকম না, কোম্পানি অনেক লিমিটেড কোম্পানি, হাজার হাজার কোম্পানি পড়ে রয়েছে। আমরা এখানে জি স্যার। যেগুলো আলোচনা করতে সেগুলো হচ্ছে লিস্টেড কোম্পানি। আমরা আমরা ক্লাসে প্রথম দিনে বলে নিছি জি স্যার। লিস্টেড কোম্পানি কিনা, ঠিক আছে। জি স্যার। এই পাবলিক লিমিটেড কোম্পানি এখানে তো ইয়াতে হবে না, ওই আপনার প্রাইভেট ইন্ডিভিজুয়ালি কোম্পানি সেইগুলো এখানে কাউন্ট করা হবে না। কাউন্ট করা হবে না স্যার, ওটা না ওগুলো না, আলাদা আছে। এটা আলাদা, ওদের নিয়ম কানুন, ওরা যে ইন্ডিভিজুয়ালি যা ইচ্ছে তা করো। জি স্যার। আর জেনারেল শেয়ার হোল্ডার যদি না থাকে, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, সরকারের জি মাথা স্যার। ব্যথা নাই। সরকারের মাথা ব্যথা হচ্ছে আমার আপনার জেনারেল মানুষের টাকা নিয়ে যদি সে ব্যবসা করে, তারা যদি 4 5 জন 10 জন মিলে খেয়ে ফেলে, তাহলে আপনি এই যে সাধারণ শেয়ার হোল্ডাররা সমস্যায় পড়তেছে। আর এই সমস্যাটা থেকে উত্তরণের জন্যই এই কর্পোরেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন করছে, এবং এখান থেকেই এই রুলস রেগুলেশন চলে আসছে। কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কোনগুলো যাবে, যেগুলো শেয়ার লিস্টেড সেটাই সিকিউরিটি এক্সচেঞ্জ জি স্যার। কমিশনে যাবে। যেগুলো ট্রেড হয়, হ্যাঁ, ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, যেগুলা লিস্টেড ট্রেডেড হয়, সেইগুলা নিয়ে মাথা ব্যথা, অন্য কোম্পানি নিয়ে মাথা ব্যথা না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। নেক্সট আমরা যদি বলি কনসেপ্ট অফ ডিরেক্টর বলতে আমরা কি বুঝবো, তাহলে এক কথায় যদি বলি ফর্ম 9 ডিরেক্টরের ফিল আপ করতে হবে, ঠিক আছে। বলেন। জি স্যার, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে ওনার ফর্ম 9 ফিল আপ করতে হবে এবং ওনার সম্মতি জানাইতে হবে, এবং আর সংশ্লিষ্ট ফর্মটা পূরণ করে আর যে হ্যাঁ, আরজিএসসি 30 দিনের ভিতরে জমা দিতে হবে। আরজিসিতে ওকে 1 মাসের মধ্যে রিটার্ন ওগুলো জানাইতে হবে, সাবমিট করতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা হলো কনসেন্ট। তাহলে কনসেন্ট বলতে আমরা এইটাকে মূলত বুঝবো, এরপরে বাকি এখানে যা যা লেখা আছে এগুলো পরে দেখে নিই। দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বলতে কি বোঝানো হবে, অ্যাপয়েন্টমেন্ট বলতে কি বোঝানো হয়, ডিরেক্টরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়। স্যার, একটা কোম্পানি অ্যাপয়েন্টমেন্টের, ইনকর্পোরেশনের হ্যাঁ পরে বলেন। সাধারণত সাবস্ক্রাইবারদের মধ্যে হতে হয়, ডিরেক্টর হতে পারে। ফার্স্ট ডিরেক্টর নিয়োগ হওয়ার আগ পর্যন্ত ওই সাবস্ক্রাইবাররাই হচ্ছে ডিরেক্টর হতে পারবেন। Right. এরপরে ফার্স্ট ডিরেক্টর নিয়োগ হবে, ফার্স্ট ডিরেক্টর নিয়োগ হওয়ার পরে পরবর্তী এজিএম পর্যন্ত চলবে, তারপরে ডিরেক্টর নিয়োগ হবে। ওকে, থ্যাংক ইউ। এই তো আর আমরা মোটামুটি সবটা আপনার বলে ফেলছেন। নেক্সট অন্য একজন বলেন, তাহলে আমরা কি বুঝছি এখানে, ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি হবে। প্রথম হচ্ছে সাবস্ক্রাইবার, মেমোরেন্ডামের যে সাবস্ক্রাইবার যারা যারা থাকে ওখানে ডিরেক্টর হিসেবে যাদের নাম থাকে তারাই ডিরেক্টর, যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ডিরেক্টর নিয়োগ না হয়। দেন ফার্স্ট ডিরেক্টর নিয়োগ হবে, ফার্স্ট ডিরেক্টর নিয়োগ হওয়ার পরে পরবর্তী এজিএম এ যেটা হবে, এ পর্যন্ত ফার্স্ট ডিরেক্টর যারা ওনারা থাকবে, পরবর্তীতে এজিএম এ শেয়ার হোল্ডিং এর মধ্য থেকে শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে
ডিরেক্টর নির্বাচিত হবে। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট করা হবে। এই হলো স্যার মোদ্দা কথা কোম্পানি অ্যাপয়েন্ট ডিরেক্টর। গঠনের হ্যাঁ, স্যার কোম্পানি গঠনের কতদিনের মধ্যে স্যার ফার্স্ট ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে স্যার? সেগুলো কোম্পানি দেখেন, এগুলো আমরা এখানে আলোচনা করবো না, ওইদিকে গেলে আমরা শেষ করতে পারবো না। জি ঠিক স্যার। আছে, আমরা সেক্টরাল প্র্যাকটিস করতেছি, আমরা ওইদিকে যাব না। আপনার কোম্পানি আইন পড়ছেন না, কোথাও পড়ছেন? এটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন মেনশন থাকবে এটা। মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, আর্টিকেলস অফ রেজিস্ট্রেশনে সেগুলো উল্লেখ করা থাকবে। জি স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর গুলো এখানে বলা আছে। প্রথমে হচ্ছে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন সাবস্ক্রাইবার হতো যারা, তারা থাকবে এখানে। সেকশন কোম্পানি আইনের 94 এর সেকশন 91 এখানে উল্লেখ করা আছে। এখানে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে ডিরেক্টর কারা, তাদেরকে ফার্স্ট ডিরেক্টর রাখ পর্যন্ত কারা থাকবে সে কথাটা উল্লেখ করা থাকবে। দেন হচ্ছে ফার্স্ট ডিরেক্টর নির্বাচিত হবে, এই যে ফার্স্ট ডিরেক্টরের কিভাবে হবে সেটাও আর্টিকেল লেখা থাকবে। কারা ফার্স্ট ডিরেক্টর হবে, দে আর অ্যাপয়েন্টেড, তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা ইলেক্টেড না। দে উইল বি ইলেক্টেড ইন দ্য ফার্স্ট এজিএম, পরবর্তীতে তারা ফার্স্ট এজিএমে তারা ইলেক্টেড হবে। দেন হলো শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ডিরেক্টর। এই ফার্স্ট জেনারেল মিটিং এর মেম্বারদের মধ্য থেকে প্রথম এই সাবসিকুয়েন্ট যারা ডিরেক্টর, আদার যারা ডিরেক্টর, তারা নির্বাচিত হবে। তারপর ক্যাজুয়াল কোনো ভ্যাকেন্সি হতে পারে, সেই ভ্যাকেন্সিতেও ডিরেক্টর নিয়োগ হতে পারে, মানে অ্যাপয়েন্টমেন্ট কত ভাগে হতে পারে। ঠিক আছে, ক্যাজুয়াল ভ্যাকেন্সি থেকে আসতে পারে। সেই ক্যাজুয়াল ভ্যাকেন্সি কি কি কারণে হয়, বিভিন্ন কারণে হয়, আমরা আলোচনা করছি, সেই প্রসেস গুলো এখানে বলা হয়েছে। দেন হলো নমিনি ডিরেক্টর। হ্যাঁ, এই হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর। এই ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বুঝতে পারছি স্যার। স্যার বোঝা গেছে স্যার। সবাই তো বুঝতে হবে। জি স্যার। আমি যে জন্য চেক করবো, তাইলে বুঝবো বুঝতে পারছেন কিনা। মোহাম্মদ সুমন মিয়া, আপনি কি আছেন? সুমন মিয়া আছেন? মুন্নি বণিক, আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমরা কি আলোচনা করলাম? অ্যাপয়েন্টমেন্ট অফ ডিরেক্টর, কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে নমিনি ডিরেক্টর বলতে আমরা কি বুঝছি? স্যার স্যার এটা তো শুনি নাই স্যার। শুনেন নাই না? না। আচ্ছা, তাহলে অন্যকে একজন বলেন, তাহলে তো আপনি আপনি আবার শুনেন। রানী আক্তার। আসসালামু আলাইকুম স্যার। রানী আক্তার শুনতে পাচ্ছেন? তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম সালাম। নমিনি ডিরেক্টর বলতে আমরা কি বুঝছি? স্যার নমিনি ডাইরেক্টর, জি, স্যার নমিনি ডাইরেক্টর হচ্ছে শেয়ার হোল্ডার বাদে অন্যান্য যে পার্টিগুলো আছে, যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ব্যাংক বা আদার সাপ্লায়ার, তারা যদি মনে করে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে ডাইরেক্টর নিয়োগ করে সেটাকে নমিনি ডাইরেক্টর বলে। এছাড়াও সরকার গভর্নমেন্ট কর্তৃকও নমিনি ডাইরেক্টর নিয়োগ করা হয়। ওকে, এই লাস্টের কথাটা প্রেস লাগাইছেন, এর আগেরটা ঠিক ছিল। নমিনি ডিরেক্টর মানে হচ্ছে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নমিনেটেড, দিস কল বি থার্ড পার্টি নমিনেটেড। ঠিক আছে, এখন প্রতিষ্ঠান সেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান হতে পারে, সেটা প্রাইভেট প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ঠিক আছে, এখানে রেগুলেটরি বডি বা গভর্নমেন্ট থেকে আলাদা গভর্নমেন্টে আসবে না। সে যদি গভর্নমেন্ট
এর প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসবে, তাহলে আমরা এক কথায় বলতে পারি, আপনি যেটা বলছেন প্রথম কথাটাই, কোনো ইনস্টিটিউশন থেকে যখন কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তখনই তাকে বলা হচ্ছে নমিনি ডিরেক্টর। ওকে, ছিল জি স্যার, স্যার। সেটা তো নমিনি ডিরেক্টরের ক্ষেত্রে কি স্যার আসলে ডিরেক্টরদের যে কোয়ালিফিকেশন এটা মেনটেন করতে হয় কিনা? নট নেসেসারি, কারণ সে তো ডিরেক্টর হিসেবে আপনার কাউন্ট হচ্ছে না। যে প্রতিষ্ঠান নমিনেট করতেছে সে প্রতিষ্ঠান বুঝবে সেটা মানে কোয়ালিফিকেশন আছে কিনা, কিন্তু কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে যে কোয়ালিফিকেশন সেটা এখানে মেনটেন করতে হবে না। ক্লিয়ার? যেহেতু অর্গানাইজেশন পক্ষ থেকে আসতেছে, অর্গানাইজেশন ভালো ভালো লোককেই দিবে, কারণ তার ইন্টারেস্ট প্রটেক্ট করতে হবে। এই জন্য এটার জন্য আলাদা বাধা নাই। ওকে, তাহলে কে ভালো করে আবার বলতে পারবেন কে নমিনি ডিরেক্টর কাকে বলে? মিল্টন আহমেদ। হ্যাঁ, না আপনি বললেন না, আপনি বলছেন পরে মিল্টন আহমেদ। স্যার আমি বুঝেছি, কিন্তু গাড়ির মধ্যে তো এই জন্য আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি না একটু। আসসালামু আলাইকুম স্যার, আমি বলি স্যার, তখন হ্যাঁ, স্যার যে বলেন। আমার এখানে স্যার একটু সাউন্ড ছিল, তো এই জন্য স্যার আপনি হ্যাঁ, আমাকে বলেন ডাকছেন, বলেন কিন্তু বলতে পারেন। বলেন। তো নমিনি ওকে, ডিরেক্টর মূলত হচ্ছে থার্ড পার্টি দ্বারা নিয়োগপ্রাপ্ত ডিরেক্টর, যেখানে যদি কোনো কোম্পানিতে থার্ড থার্ড পার্টি পার্টিটা বড় কে? ধরনের থার্ড পার্টিটা কে? থার্ড পার্টি হইতে পারে, গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, যেমন ব্যাংকের ক্ষেত্রে ইনস্টিটিউশন, যে কোনো কোম্পানি, থার্ড পার্টি হ্যাঁ যে হ্যাঁ, কোনো কোম্পানি, রাইট? যে কোনো ক্যান সে। কোম্পানিতে। জি ওকে, স্যার, হ্যাঁ। অর্থাৎ তাদের যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা বা তাদের ওই ইনভেস্টমেন্ট টেক কেয়ার করার জন্য মূলত নমিনি ডিরেক্টর তারা নিয়োগ দিবে, অর্থাৎ তারা সিলেক্ট করে ওই যে প্রতিষ্ঠানে তারা ইনভেস্ট করবে সেই প্রতিষ্ঠানে তারা দিবে। এবং এই নমিনি ডিরেক্টর আসলে কোনো ডিরেক্টর হিসেবে কাউন্ট হবে না, যে প্রতিষ্ঠানে সে কাজ করবে সেই প্রতিষ্ঠানে, এবং তাকে কোনো স্যালারিও দেওয়া হবে না। হয়তোবা সে বোর্ডে অ্যাটেন্ড করলে বোর্ডে ওখান থেকে নমিনেশন পাইতে পারে, কোনো ওই রকম নমিনেশন দেওয়া হইতে পারে, সে ডিরেক্টর হিসেবে কাউন্ট হবে না। এবং তার কোয়ালিফিকেশন, যে কোম্পানিতে সে নমিনি ডিরেক্টর হিসেবে কাজ করে সেই কোম্পানিতে তার কোয়ালিফিকেশনটাকে কাউন্টে আনা হবে না। ওকে, থ্যাংক ইউ। এবং সে টোটাল ডিরেক্টরের নাম্বারে থাকবে না, ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের নাম্বারে থাকবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পারছি, ক্লিয়ারলি মনে হয় বুঝতে পারছি। দেন হচ্ছে আমরা ফার্স্ট ডিরেক্টর বলতে কি বুঝি? কেউ একজন বলেন তো, ফার্স্ট ডিরেক্টর। স্যার কোম্পানি ফার্স্ট এজিএম এ যে ডিরেক্টর আর কি নিয়োগ দেওয়া হয় তাকে ফার্স্ট ডিরেক্টর বলা হয়। ফার্স্ট এজিএম এ, হ্যাঁ, ফার্স্ট এজিএম এ স্যার। এবং এই যে ফার্স্ট ডিরেক্টর কারা হবে সেটাও কিন্তু আপনার আর্টিকেল 66 উল্লেখ করা থাকে। ইয়েস স্যার। ওকে, তাদেরকে অ্যাপয়েন্ট করতে হয়, তারা হচ্ছে মানে ইলেক্টেড না। ইলেক্টেড না, ওখানে যা শুধু ওই ফার্স্ট এজিএম এ তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়। হ্যাঁ, তাদেরকে ইলেক্টেড হিসেবে কাউন্টেড করা হয় আর কি। তাদেরকে অ্যাপয়েন্টেড ঠিক আছে। দেওয়া হবে। হ্যাঁ, প্রথম যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ফার্স্ট, যেটা হলো সাবস্ক্রাইবার অফ মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন সাবস্ক্রাইবারে প্রথম থাকে। হ্যাঁ, সেখানে কি কি থাকে? সেখানে তাদেরকে ডিরেক্টর হিসেবে সাবস্ক্রাইবার যারা যারা করে তাদেরকে প্রথম ফার্স্ট ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের আগ পর্যন্ত তারাই ওখানে ডিরেক্টর হিসেবে কাউন্ট করা হয়। এবং এই ডিরেক্টর অফ দ্য কোম্পানি শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স ফ্রম অ্যামাং দেয়ার নাম্বার ইন জেনারেল মিটিং। তাদের জেনারেল মিটিং এর আগ পর্যন্ত তারাই ডিরেক্টর হিসেবে থাকে। দেন জেনারেল মিটিং এ এই ফার্স্ট ডিরেক্টর যারা তাদেরকে অ্যাপয়েন্টেড করা হয়। তারপরও আস্তে আস্তে শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে যে নির্বাচিত হয়, অ্যাপয়েন্টেড হয়, সেটা হবে কি সেটা হলো জেনারেল মিটিং এর মাধ্যমে পরবর্তীতে। ঠিক আছে, ওইটা ফার্স্ট ডিরেক্টরের পরবর্তী যে এজিএম হবে সেখানে এরকম সাবসিকুয়েন্ট ডিরেক্টর নিয়োগপ্রাপ্ত হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে আপনি আর্টিকেল 36 মেমোরিয়ালাইজেশনে মনে করেন 3 জন ডিরেক্টর, 5 জন ডিরেক্টর ছিল, পরবর্তী আপনি 7 জন নিতে পারেন, আরো 3 জন বাড়াইতে পারেন। হ্যাঁ, এটি সাবসিকুয়েন্ট ডিরেক্টর বলা হবে। দেন বলা হচ্ছে ক্যাজুয়াল ভ্যাকেন্সি ডিরেক্টর। ডিরেক্টর অ্যাপয়েন্টেড ফর দ্য রিজন অফ ক্যাজুয়াল ভ্যাকেন্সি।
ক্যাজুয়াল ভ্যাকেন্সির জন্য ডিরেক্টর হতে পারে। তাহলে সেটা কি বলা হয়েছে ক্যাজুয়াল ভ্যাকেন্সি সম্পর্কে একটু বলেন তো একজন। ক্যাজুয়াল ভ্যাকেন্সি যদি কোনো ডিরেক্টর মারা যান, অথবা উনি যদি রিটায়ার্ড করে, অথবা দেশের বাইরে চলে যায়, সেক্ষেত্রে ক্যাজুয়াল ভ্যাকেন্সি সৃষ্টি হতে পারে। অথবা সে নিজেই তার সময়টা এক্সপায়ার হয়ে গেছে, অথবা সে নিজে রেজিগনেশনও দিতে পারে না, আমি আর ডিরেক্টরশিপে থাকতে পারতেছি না, আমি আনএবল টু কন্টিনিউ মাই ডিরেক্টরশিপ। স্যার আরো স্যার এই যে মানে মানসিক ভাবে ভারসাম্য হারালে, তারপরে স্যার হ্যাঁ। হচ্ছে 6 মাসের বেশি জেল খাটলে, হ্যাঁ সেগুলো আছে, এরকম হবে? সেগুলো তো হচ্ছে আপনার সকল ডিরেক্টরদের ক্ষেত্রেই এরকম আছে, যেগুলো হচ্ছে আপনি কনভিক্টেড হলে কোর্টের মাধ্যমে, অথবা আপনি কন্ট্রাক্টের যে কন্ট্রাক্ট অ্যাক্টের অনুযায়ী যদি আপনি কন্ট্রাক্ট করার ক্ষমতা না থাকে, তখনই আপনি ভ্যাকেন্ট হয়ে যাবেন, আপনি আনএবল হয়ে যাবেন। সেটা ডিরেক্টর ক্ষেত্রে সব কিছুতেই, ঠিক আছে। লোনাটিক বলেন যেগুলো, এগুলো কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী আপনার কারোর সাথে চুক্তি করার ক্ষমতা নাই, তখন আপনি অটোমেটিক্যালি আপনার এটা ভ্যাকেন্ট হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান হচ্ছে আমরা রিমুভাল অফ ডিরেক্টর। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার ফার্স্ট ডিরেক্টরটা কি অবশ্যই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে মেনশন থাকবে তাদের নাম, তাই মেনশন না স্যার? থাকবে, রাইট রাইট, হ্যাঁ। যদি কোনো কারণবশত না থাকে, সেক্ষেত্রে সাবস্ক্রাইবাররাই হবে ডিরেক্টর আর কি। সাবস্ক্রাইব ধরে নেওয়া হবে, সেখানে তাদেরকে ফার্স্ট ডিরেক্টর হিসেবে বলা হয়। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার স্যার একটা কোশ্চেন স্যার, বলেন। প্রমোটাররা কি স্যার সাবস্ক্রাইবার? নর্মালি প্রমোটারের সাবস্ক্রাইবার থাকে, প্রমোটারের ভিতর থেকে সাবস্ক্রাইবার যারা, তাদেরকে ডিরেক্টর হিসেবে সাবস্ক্রাইব করা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, যেমন মনে করেন যে একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, লিমিটেড কোম্পানি, ব্যাংকিং ক্ষেত্রে যদি আপনি বলেন, একটা ব্যাংক করতে হ্যাঁ। গেলে আপনার 300 কোটি টাকা লাগে। হ্যাঁ, তাহলে 300 কোটি টাকার জন্য আপনার 30 জন আর দিতে পারে, 60 জনও দিতে পারে। তাহলে 60 জন যারা ইনিশিয়ালি যারা দিছে, সবাই হচ্ছে প্রমোটার, এন্টারপ্রেনিউর। এর ভিতর থেকে 5 জনকে তারা ডিরেক্টর সিলেক্ট করলো, বা 7 জনের নাম দিল, সাবস্ক্রাইব করলো ডিরেক্টর সব। ঠিক আছে, তাহলে অল ওকে প্রমোটার আর নট সাবস্ক্রাইবার, বাট অল সাবস্ক্রাইবার আর প্রমোটার। ওকে স্যার, ক্লিয়ার স্যার। রিমুভাল অফ ডিরেক্টর, এক ডিরেক্টর কিভাবে রিমুভ করা হয়? A director may be removed from the office of directorship by 2 ways. First, he may not be voted to the seat on retirement at the general meeting. In this way, though the eligible, the director loses his candidature and is out of office. মানে বলা হচ্ছে যে সে এই সিটের জন্য, ভোটের জন্য সে দাঁড়ায় নাই, রিটায়ারমেন্টে হয়ে, সেই ক্ষেত্রে তা হচ্ছে এই এজিএম এর পরবর্তীতে সে ডিরেক্টর তার রিমুভ হয়ে যাবে। And in the second case, the director may be removed from the board before expiry of his period of office by special resolution. এখানে এগুলো ছাড়াও আমরা এই কথা ছাড়াও আমরা বলতে পারি ডিরেক্টর কখন রিমুভ হবে। ডিরেক্টর রিমুভ হবে, সে ডিরেক্টর, যিনি ডিরেক্টর, সে যদি অ্যাকসেপ্ট না করে, কনসেপ্ট না দেয়, তাহলে সে অটোমেটিক্যালি ডিরেক্টরশিপ তার রিমুভ হয়ে যাবে। সে যে জেনারেল মিটিং পর্যন্ত সে 3 বছরের জন্য সে নিয়োগপ্রাপ্ত, 3 বছরের যে জেনারেল মিটিং এ তার নাম সে এলিজিবল না, সে সেখানে ডিরেক্টরশিপের হওয়ার জন্য সে ভোটে সে তার সিটে আসনেই নেয় নাই, তাহলে অটোমেটিক্যালি যে এই ভোট মিটিং এর এজিএম এর পরপরই সে ভ্যাকেন্ট হয়ে যাবে, তার রিমুভ হয়ে যাবে তারপর। অথবা বোর্ডের কোনো ইস্যু নিয়ে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে কোনো ডিরেক্টরকে অন্যান্য বোর্ড সকল মিলে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে তার ডিরেক্টরশিপ ক্যান্সেল করতে পারে, এবং সেখানে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এর মাধ্যমে রিমুভ করতে পারে। রিটায়ারমেন্ট, রোটেশন। রিটায়ারমেন্ট কি হবে? রিটায়ারমেন্ট হচ্ছে, হ্যাঁ স্যার আর একটা বলেন। স্যার, ওই যে ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের পরে ওই 2 মাসের মধ্যে যদি কোয়ালিফিকেশন শেয়ার না নেন, তাহলেও তো স্যার ওটা হ্যাঁ, রিমুভ হয়ে যায়, সেটা হচ্ছে রিমুভ। রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, রিটায়ারমেন্ট রিমুভ হয়ে যাবে। Retirement and rotation of director. In case of public limited company, before holding every general meeting of the company secretary shall be vigilant to find out the 1/3 of the total number of directors who are most senior in office and place their name
ফর রিটায়ারমেন্ট অ্যান্ড রি-ইলেকশন ফর কমপ্লায়েন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য এটা একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে ওই যে যেটা একটু আগে বলছিলাম 1/3 কোম্পানি যত লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড ক্ষেত্রে 1/3 শেয়ারের যারা মানে বয়স বেশি হয়ে গেছে ডিরেক্টর হিসাবে, তাদের নামটা 1/3 এখানে রিমুভ করে দেওয়া হবে, তাদের নাম উল্লেখ করা হবে, তাদেরকে রিটায়ারমেন্ট করা হবে, এবং তাদের মধ্য থেকে কেউ যদি আবার রি-ইলেকশন করতে চায়, হ্যাঁ, যদি তার ওই অন্য কোনো বাধা না থাকে, তাহলে সে রি-ইলেকশনের জন্য তার নাম আবার ইলেকশন হতে পারবে, কিন্তু প্রথমে তাকে তাকে রিটায়ারমেন্ট করে নিতে হবে, তারপরে নতুন করে তাকে রি-ইলেকশন করতে হবে। এবং এটা দায়িত্ব, নিয়ে কি আবার সাথে হ্যাঁ সাথে বলেন। রি-ইলেকশন করতে পারবে? জি জি, হ্যাঁ, রিটায়ারমেন্ট নিয়ে কি সাথে সাথে আবার কি রি-ইলেকশন করতে ওই পারবে? এজিএম এ আবার রি-ইলেকশন করতে পারবে। ওকে। ঠিক আছে, যেমন মনে করেন যে আপনার একটা কোম্পানির আছে 9 জন ডিরেক্টর, এখন 1/3 এখান থেকে প্রতি বছরই কি করতে হবে, রিটায়ারমেন্টে যাইতে হবে। এই প্রতি বছর রিটায়ারমেন্টে কোম্পানি সেক্রেটারি এরকম লিস্ট করবেন, যাদের বয়স বেশি হবে ডিরেক্টরশিপ অফিস হিসাবে, অর্থাৎ এই ডিরেক্টর নিয়োগের পরে তাদেরকে আগে রিটায়ারমেন্টে লিস্ট করবে। হ্যাঁ, আর যদি সমান হয় সেক্ষেত্রেও 3 জনকে রিটায়ারমেন্ট লিস্টে পাঠাইতে হবে। পাঠানোর পর তারাই আবার রি-ইলেকশন, যদি তাদেরকে তারা যদি ইলেকশন করতে চাও, তাহলে তাদেরকে রি-ইলেকশনের জন্য তার নাম আবার প্রস্তাব করতে পারবে। যদি অন্য কোনো কন্ডিশন গুলা সমস্যা না হয়, যেমন মনে করেন যে তার টানা 9 বছর হয়ে গেছে, হ্যাঁ, ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে, সেক্ষেত্রে তার স্টপ হয়ে যাবে, সে রি-ইলেকশন করতে পারবে না। তো তাহলে কি সেম পদেই করতে পারবে নাকি আলাদা সেম কোনো পদ পদে, বলতে অন্য পদ কোনো? একটাই এখানে, ডিরেক্টর, আর অন্য কোনো পদ নাই তো। স্যার একবার নির্বাচিত হলে স্যার 5 বছরের জন্য হ্যাঁ, আর কি। 3 বছর 3 বছর। স্যার নতুন যে ব্যাংকিং কোম্পানির যে অধ্যাদেশ হয়েছে স্যার রিসেন্টলি, হ্যাঁ, কি কোনো অ্যাপ্লিকেশন আমাদের পরীক্ষায় ইয়ে আসবে কিনা স্যার? ব্যাংকিং কোম্পানি আপনাদের কোম্পানি একটা যদি যে সাবজেক্ট আছে সেখানে আসতে পারে। কোম্পানির বিজনেস নতুন ল আছে না, কোম্পানির বিজনেস ল আছে না, জি স্যার রিসেন্ট যে ওখানে অধ্যাদেশ আসতে জারি পারে। হয়েছে। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই আসবে, যত নতুন আইন আছে সবাই নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ স্যার। নতুন গুলাই বেশি পড়বেন, সবসময় নতুন থেকেই কোশ্চেন আসে, মনে রাখবেন। জি স্যার। দেন হচ্ছে কোয়ালিফিকেশন অফ শেয়ার। শেয়ার কোয়ালিফিকেশন বলতে আমরা কি বুঝি? শেয়ারের কোয়ালিফিকেশন হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন টাইম টু টাইম তারা ফিক্সড করে দেয়, এত % শেয়ার থাকলে তখন তাকে বলা হচ্ছে কোয়ালিফিকেশন শেয়ার। যদি কোনো ডিরেক্টরে সে কোয়ালিফিকেশন শেয়ার ম্যান্ডেট ফিল আপ না করতে পারে, তাহলে তার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। The qualification of share which must be held by each director as a condition for acting as a director under the articles of association. Unless the articles expressly require it, otherwise a director need not hold more than 1 share as his qualification share. এগুলো কোম্পানি আইনের কথা। আর এখানে কর্পোরেট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুযায়ী এখানে 2% কোয়ালিফাইড শেয়ার থাকতে হবে। স্যার স্যার আর একবার বলবেন স্যার পয়েন্টটা স্যার? কোয়ালিফিকেশন শেয়ার বলতে কি বুঝি স্যার যেটা বলেন তো একটু। যেটা স্যার একজন ডিরেক্টরের ন্যূনতম একটা পার্সেন্টেজ অফ হোল্ড শেয়ার ক্যাপিটালের তার একটা মানে হোল্ড থাকবে, এটা হচ্ছে কোয়ালিফিকেশন অফ শেয়ার। ওকে, এটা শেয়ার স্যার হোল্ডিং কিন্তু স্যার ডিরেক্টরদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোম্পানির টোটাল পেড আপ ক্যাপিটালের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ শেয়ার সে হোল্ড করতে হবে। এই হোল্ড করাটাকে বলা হচ্ছে কোয়ালিফিকেশন অফ শেয়ার। যদি সে যার নির্দিষ্ট পার্সেন্টেজ হোল্ড করতে হবে, সেই ডিরেক্টর হিসাবে আসতে পারবে, ঠিক আছে, আসার যোগ্যতা হবে, নতুবা সে তার যোগ্যতাই হবে না। এখন বর্তমানে এই কোয়ালিফিকেশন শেয়ার হচ্ছে 2%। স্যার আপনি 2% স্যার কর্পোরেট যে 18 সালের যে কর্পোরেট আমাদের যে কমপ্লায়েন্স যেটা ছিল ওইটার হ্যাঁ, ওইটার অনুযায়ী না স্যার, ওইটা কোম্পানি অনুযায়ী অ্যাক্ট ওইটা অনুযায়ী অনুযায়ী স্যার। ওইটা অনুযায়ী কোম্পানি আইন অনুযায়ী না। এটা আচ্ছা সিকিউরিটি স্যার এক্সচেঞ্জ ঠিক আছে কমিশন এটাকে ফলো আপ করে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এটা অর্ডার জারি করে, সেখানে বলা আছে তো কোয়ালিফিকেশন শেয়ার হচ্ছে 2%।
ঠিক আছে? আর হ্যাঁ, যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা না থাকে সেই ক্ষেত্রে স্যার 2%। আর যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা থাকে যে মিনিমাম এত পার্সেন্ট শেয়ার হোল্ড করতে হবে, তাহলে তার সেই পার্সেন্ট হোল্ড করলে তো তখন সেটাকে কোয়ালিফিকেশন শেয়ার করবে। সেটাও 2%-এর নিচে হবে না। আচ্ছা, ঠিক আছে? 2%। জি স্যার। 2% নিচে যদি আর্টিফিশিয়াল দেন তাইলে হবে না, 2%-এর উপরে হতে হবে। 2% কি অথরাইজের উপরে না পেইড আপের উপরে? পেইড আপ। অবশ্যই পেড আপ ক্যাপিটালের উপর। আসলে কি আপনার শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে পেড আপ আর অথরাইজ ক্যাপিটাল পার্থক্য নাই। ঠিক আছে? নাম্বার অফ শেয়ার, ক্লিয়ার? এখন আপনার শেয়ার হচ্ছে 100, আপনি 10 টাকা করে দিচ্ছেন, সবাই 10 টাকা করে দিচ্ছি, এটা পেড আপ ক্যাপিটাল সবারই একই জিনিস। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 100, মানে 100 টাকা করে, তাহলে 100টা শেয়ারের 100 টাকা করে কত? ঠিক আছে? এটা বলা হচ্ছে নাম্বার অফ শেয়ারস এর 2%, নট পেড আপ ক্যাপিটাল, ক্যাপিটালের না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ, জি স্যার, অ্যামাউন্ট না, এখানে সংখ্যাটা। অ্যামাউন্ট না, সংখ্যা, টোটাল কোম্পানির শেয়ার কতটা, ওই শেয়ারের 2%। সেটা ওকে আপনি স্যার। কল আপ হতে পারে, পেড আপ হতে পারে, যাই বলেন না কেন, অ্যামাউন্টের ক্ষেত্রে আপনার শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে কোনো নাম্বার অফ শেয়ারের ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না। থ্যাংক ইউ স্যার। একদম। তাহলে এটা হচ্ছে এটা, আর আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা হচ্ছে ফাইন। একটা কোয়ালিফিকেশন শেয়ার যদি সে মেনটেন না করতে পারে তাহলে তার কি হবে? 60 দিনের ভিতরে ডিরেক্টরশিপ নেওয়ার পর উইথিন 60 ডেজের ভিতরে, অ্যাপয়েন্টমেন্ট হওয়ার 60 ডেজের ভিতরে তার কোয়ালিফাইং শেয়ারটা কিনতে হবে, সেটা অ্যাচিভ করতে হবে। যদি না হয় আপনার এখানেও কিন্তু আর্টিকেল সেকশনে লেখা থাকে, এখানে বলা হচ্ছে সর্বোচ্চ 60 দিন, কিন্তু আপনার আর্টিকেল সেকশনে বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর থেকে 1 মাসের ভিতরে শেয়ার কোয়ালিফাইং শেয়ার করতে হবে, সেক্ষেত্রে 30 দিনই কাউন্ট হবে, নট 60 ডেজ। ঠিক আছে? আর্টিকেল অ্যাসোসিয়েশন আপনার ওভারঅল যে রুল সেটাকে ভায়োলেশন করতে পারবেন না, কিন্তু সেটার ভিতরে থাকতেও পারবেন, অসুবিধা নেই। আপনি 60 দিনের সময় দিচ্ছেন, আপনি 30 দিনে করেন, অসুবিধা তো নাই, এটা তো আর ভালো করছেন। ঠিক আছে? 2% আছে কোয়ালিফাইং শেয়ার, আপনি বলছেন যে 10% কোয়ালিফাইং শেয়ার, তাহলে আপনি তো 2% ভালো পজিশনে আছেন, অসুবিধা নেই। এখন এক্সপায়ারি হয়ে গেলে পরবর্তীতে ওই ডিরেক্টরের জন্য ফাইন শুরু হবে। হি শ্যাল বি লাইবল টু এ ফাইন নট এক্সিডিং 200 টাকা ফর এভরি ডে। প্রতিদিনের জন্য 200 টাকার বেশি না, এক্সপায়ারি হওয়ার পর থেকে। দ্য লাস্ট ডে অন হুইচ হি প্রুভ দ্যাট হি হ্যাজ অ্যাক্টেড অ্যাজ এ ডিরেক্টর। তাহলে এই প্রতিদিন 200 টাকা করে সে ফাইন দিতে হবে। এখানে যেন কোম্পানি আইনে বলা ছিল যে শুধুমাত্র একটা শেয়ার তার অন্তত থাকতে হবে, তাকে কোয়ালিফাইং শেয়ার বলা হচ্ছিল। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার ওই আমরা, যে হ্যাঁ, স্যার ওই যে রিমুভালের স্যার ওই যে 1/3 এর ইয়েটা স্যার আমাকে একবার একটু স্যার বলবেন, এটা কি বাধ্যতামূলক 1/3 মানে সবসময় রিমুভ করতে হবে? হ্যাঁ, 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 প্রতি বছর এজিএম এ 1/3 এখানকার আপনার রিটায়ারমেন্টে দিয়ে পাঠাইতে হবে। রিটায়ারমেন্ট রিমুভ বলতে রিটায়ারমেন্টে যাবে তারা। ওকে স্যার। আবার এই রিটায়ারমেন্টের পরবর্তীতে ওই মিটিং এজিএম এ তারা আবার কি রি-ইলেকশনের জন্য, সেই ইলেকশনের জন্য সে তাকে করতে ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করতে পারবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দেন হলো ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টরদের ডিসকোয়ালিফিকেশন কখন হবে? According to Company Act 1994, Section 94, disqualification of a director as under, a person shall not be capable of being appointed director of a company if he has been found to be unsound mind. এই যে জিনিসটা, এটা কিন্তু সব ডিরেক্টরের ক্ষেত্রেই, আপনি নমিনেটেড ডিরেক্টর বলেন বা বলেন, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলেন,
অথবা আপনার হচ্ছে কি বলে এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, নন এক্সিকিউটিভ ডিরেক্টর বলেন, সকলের ক্ষেত্রেই এটা ডিসকোয়ালিফিকেশন, ডিরেক্টরদের ক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন। হি হ্যাজ বিন ফাউন্ড টু বি আনসাউন্ড মাইন্ড বাই এ কম্পিটেন্ট কোর্ট, কোর্টের মাধ্যমে যদি বলা হয় যে সে আনসাউন্ড মাইন্ড অ্যান্ড দ্য ফাইন্ডিংস ইজ ইন কোর্ট, এবং তার কোনো সেক্ষেত্রে তার উপর কোনো কোর্সের করা হয়েছে সেরকম কোনো কিছু পাওয়া যায়। হি ইজ অ্যান আনডিসচার্জ ইনসলভেন্ট, সে ইনসলভেন্ট হিসাবে, হ্যাঁ, ডিসচার্জ যদি না থাকে। হি হ্যাজ অ্যাপ্লাইড টু এ এডুকেটেড অ্যাজ এন ইনসলভেন্ট, সে কোথাও কোর্টে তাকে ইনসলভেন্ট হিসাবে ঘোষণার জন্য সে অ্যাপ্লাই করছে, অ্যান্ড হিজ অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, এখনো পেন্ডিং আছে, পেন্ডিং থাকা অবস্থায় সে ডিরেক্টর থাকতে পারবে না। হি ইজ নট পেড any call in respect of shares of the company held by him, whether alone or jointly with others, and 6 months have elapsed from the last day fixed for the payment of the call. He is a minor. এটা বলা হচ্ছে যদি সে শেয়ারের যে কল করা হয় শেয়ারের টাকা পেড করার জন্য, সেটা যদি 6 মাস অতিক্রান্ত হয়ে যা, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে ডিরেক্টর থাকতে পারবে না। ঠিক আছে, এটা হলো শেয়ার হোল্ডিং ডিরেক্টরদের জন্য। হি ইজ এ মাইনর, সে যদি মাইনর হয়ে থাকে তাহলে এটা হচ্ছে এই ক্যাপাবল হচ্ছে অ্যাপয়েন্টেড হতে পারবে না সকল ধরনের শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে। এ কোম্পানি মে ইন ইটস আর্টিকেলস প্রোভাইডেড এডিশনাল গ্রাউন্ডস ফর ডিসকোয়ালিফিকেশন অফ এ ডিরেক্টর। কোম্পানি তার আর্টিকেলসে অন্য আরো অনেকগুলা গ্রাউন্ড সেট করতে পারে যার কারণে সে ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে, কিন্তু কমন হচ্ছে উপরে 1 নাম্বার যে সেকশন, ওই সেকশন। আনসাউন্ড মাইন্ড হওয়া যাবে না, সে ইনসলভেন্ট হিসেবে তাকে ডিসচার্জ যদি হয়ে থাকে তাহলে হবে, আনডিসচার্জ না হয়ে থাকা পর্যন্ত সে পারবে না। সে যদি সলভেন্ট হওয়ার জন্য, ইনসলভেন্ট হওয়ার জন্য কোনো কোর্টে রায় পেন্ডিং এ থাকে সেটাও করা যাবে না, এবং সে যদি তার যে শেয়ারে কল করা হলো পেমেন্টের জন্য সেই অ্যামাউন্ট যদি কল করা লাস্ট 6 মাস পার হয়ে যায় তাহলে সে যদি না পেড করে তাহলে হতে পারবে না, এবং সে যদি মাইনর হয় তাহলে পারবে না। স্যার, হ্যাঁ স্যার ওই বলেন। মাইনরের ডেফিনেশন কি স্যার আন্ডার 18 না হচ্ছে আন্ডার 18, মানে আন্ডার 18, হ্যাঁ আন্ডার 18, আচ্ছা উল্লেখ না থাকলে এটা আন্ডার 18। ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর, ডিরেক্টরের অফিস ভ্যাকেশন কখন হবে? The office of a director shall be vacant if he fails to obtain within the time specified in the section 97(1) or at any time thereafter ceases to hold the qualification share, if any, necessary for his appointment. অর্থাৎ তার অ্যাপয়েন্টমেন্টের জন্য তাকে যে পরিমাণ শেয়ার হোল্ডিং এর কথা বলা হয়েছে সেই শেয়ার হোল্ডিং যদি না থাকে কোয়ালিফাইং শেয়ারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার ডিরেক্টর অফিস ভ্যাকেন্ট হবে। হি ইজ ফাউন্ড টু বি আনসাউন্ড মাইন্ড বাই কম্পিটেন্ট, ওই আগের কথাই, কম্পিটেন্ট আনসাউন্ড হলে হি ইজ অ্যাডজাস্ট অ্যাজ ইনসলভেন্ট, সেই ইনসলভেন্ট হিসাবে তাকে যদি অ্যাডজাস্ট করা হয়, অথবা হি ফেলস টু পে কল মেড, যেগুলো বলছে এগুলাই ভ্যাকেশন হয়ে যাবে তার। অর্থাৎ ডিরেক্টর যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যা, হ্যাঁ, যে সে এক্সিস্টিং ডিরেক্টরের তার যদি ডিসকোয়ালিফাইড কোনো ইস্যু তার জন্য রেজ করে তখনই সে তার অফিসটা ভ্যাকেশন হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে। তাহলে ভ্যাকেন্টের জন্য মেইনলি যেগুলো হচ্ছে রেগুলেটরি প্রসিডিওর, পাসিং অথরিটির মাধ্যমে পাস করতে হয়, বোর্ড অফ ডিরেক্টরদের বোর্ড মিটিং উপস্থাপন হয়, এটার জন্য রেজুলেশন হয়, হ্যাঁ, এবং ফর্ম 12 ফিল আপ করতে হয় এবং সেটা সাবমিট করতে হয়। কোনো ডিরেক্টর যদি ভ্যাকেশন হয়ে যায় বা তাকে যদি বাতিল করা হয় তাহলে প্রসিডিওরগুলো হচ্ছে এরকম, বোর্ড অফ ডিরেক্টরদের কাছে যাবে, পাসিং অথরিটি তারা করবে, সেটা বোর্ড মিটিং এ যাবে এবং রেজুলেশন করবে, এবং ফর্ম 12 এটা সাবমিট করতে হবে আরজিএসি। এখন লোন টু ডিরেক্টর, ডিরেক্টরের লোন দেওয়া যাবে কি দেওয়া যাবে না, এগুলো কি আপনারা আলোচনা করছেন? স্যার দেওয়া যাবে না স্যার। হ্যাঁ, কোনো কোম্পানি সে নিজের নামে, নিজের পরিবারের নামে, ওই কোম্পানি যে কোম্পানির ডিরেক্টর তারা তো ওই কোম্পানি থেকে কোনো লোন নিতে পারবে না। No company hereinafter in this section referred to as the lending company shall make
any loan or give any guarantee or provide any security in connection with the loan made by the third party to any director of the lending company, any firm in which any director of the lending company is a partner, any private company of which any director of the lending company is a director or member, any public company, এই কথাগুলো বলা আছে, এগুলা তারা মানে লোন কাকে দেওয়া হয়, যারা লোন দেয় সেই কোম্পানির কথাই বলছে, অন্যগুলো কোম্পানির ক্ষেত্রে তো লোনের কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তা তো লোনের প্রশ্নই আসে না, সে কি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে লোন দিবে? দিবে না। যারা লেন্ডিং কোম্পানি তাদের ক্ষেত্রে বলা হবে, তারা ডিরেক্টরকে সরাসরি লোন দিতে পারবে না। তাহলে তো স্যার কোম্পানি বানানোর পরে স্যার আমি লোন নিয়ে আমি তো কোম্পানি শেষ করে দেবো স্যার। এই জন্যই লোন দেওয়া যাবে না। কিন্তু সে বাংলাদেশের সিচুয়েশনটা কি, সব কোম্পানি নিজে নিয়ে নিছে, জি স্যার, অ্যাসালাম সব নিয়ে নিছে, তার এতগুলো ব্যাংক নিছে শুধু লোন নেওয়ার জন্য নাকি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই হলো ভাইলেশন। ডিরেক্টর নট হোল্ড দ্য অফিস অফ প্রফিট, এটা কি বলছে? ডিরেক্টররা কোম্পানিতে কি করতে পারবে না, কোনো অফিস করতে পারবে না, ডিরেক্টরদের কোনো অফিস থাকবে না। কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন অর্গানাইজেশনে ডিরেক্টররা তারা নিজস্ব অফিস নিয়ে বসে থাকে। ঠিক আছে, এই এই ডিরেক্টর অফিস, এই ডিরেক্টর অফিস, ডিরেক্টরদের কোনো অফিস থাকার কথা না। Director not to hold office of profit described as follows. No director or firm of which such director is a partner or private company of which such director is a director shall, without the consent of the company in general meeting, hold any office of profit under the company except that of a managing director or manager or a legal or technical advisor or a banker. মানে কি বলা হয়েছে, শুধুমাত্র এক্সিকিউটিভ ডিরেক্টর যারা আসলে তারাই শুধু অফিস করতে পারবে, অন্য ডিরেক্টররা করতে পারবেন। আবার সে যদি তাকে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ দেয়, তাহলে টেকনিক্যাল অ্যাডভাইজার যদি কেউ থাকে সে করতে পারবে। লিগেল যদি কোনো দেখে, সে লিগেল হিসাবে হয়তো সেটা করতে পারবে, ব্যাংকার হিসাবে করতে পারবে, ম্যানেজিং ডিরেক্টর করতে পারবে। হ্যাঁ, কিন্তু অন্যরা যারা তারা অফিস করতে পারবে না, স্যালারি পাবে না, নট ফর প্রফিট, প্রফিটেবল কোনো এখান থেকে বেনিফিট নিতে পারবে না। দেন হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমার মনে হয় আমরা আর না যাই সামনে, এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আমরা এইগুলা এখানেই শেষ করে দিই, বেশি একসাথে পড়লে মনে থাকতে না। স্যার একটা ইরেশনাল কোশ্চেন করব। হ্যাঁ বলেন। স্যার একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সে কয়টা কনসার্নের সর্বোচ্চ ম্যানেজিং ডিরেক্টর হইতে পারবে? আনলিস্টেড যা, আনলিস্টেড কোনো হিসাব নাই, আনলিস্টেড কথা আমরা পড়বো না এখানে। বুঝতে পারছি। লিস্টেডের ক্ষেত্রে শুধুমাত্র একটা লিস্টের ম্যানেজিং ডিরেক্টর মাত্র একটা। ডিরেক্টর স্যার 5টা কোম্পানিতে হতে পারে। ডিরেক্টর সে হতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে 5টা। জি স্যার। ঠিক আছে, ডিরেক্টর সে যদি শেয়ার হোল্ডিং ডিরেক্টর হয় সে 5টা না, সে 10টা 20টা হইতে পারে, অসুবিধা নেই। শেয়ার হোল্ডিং ডিরেক্টরের ক্ষেত্রে কোনো বাধা নাই। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে 5টা, আর ম্যানেজিং ডিরেক্টর যিনি উনি হবেন মাত্র একটা। ম্যানেজিং ডিরেক্টর, তারপর হচ্ছে হেড অফ আইসিসিটি, কোম্পানি সেক্রেটারি, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে চিফ রিস্ক অফিসার, হ্যাঁ, এই পোস্টগুলা মাত্র একজন, একটা কোম্পানি। সিএফও, হ্যাঁ, সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিএফও একজন, একটা কোম্পানি থাকবে, 2টা কোম্পানি সে করতে পারবে না। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার এই শীটটা কি স্যার শেয়ার করবেন না স্যার? হ্যাঁ শেয়ার করে দিব। স্যার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ সিএফও বলা হয়, তো এইটার আসলে কি হবে স্যার? গ্রুপ সিএফও কাকে বলা হয়? গ্রুপ সিএফও বলা হচ্ছে এই জন্য, একটা অর্গানাইজেশনের সিস্টার কনসার্ন অনেক থাকতে পারে। ঠিক আছে, সিস্টার কনসার্ন থাকে, ওই সিস্টার কনসার্নে আলাদা আলাদা সিএফও আছে। তাহলে যে যিনি প্যারেন্ট কোম্পানি, সেই প্যারেন্ট কোম্পানি সিএফও কে বলা হবে গ্রুপ সিএফ। ক্লিয়ার? প্যারেন্ট কোম্পানির প্রধান যিনি, উনি হচ্ছে সবকিছুর গ্রুপ প্রধান, কিন্তু আলাদা আলাদা সিএফও কিন্তু আবার আছে। ওই কোম্পানি যেহেতু একটা লিস্টেড কোম্পানি, তার আলাদা আবার, হ্যাঁ,
আইডেন্টিটি আছে। গ্রুপ স্যার সিএফও আলাদা কনসার্ন গুলো তো স্যার লিস্টেড না, শুধু একটা লিস্টেড না, কনসার্ন লিস্টেড। লিস্টে সেক্ষেত্রে গ্রুপ সিএফও বলা হবে। যখন স্যার লিস্টেড হয়ে প্রাইভেট যাক, লিমিটেড হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে একাধিক সিএফও থাকতে পারে না? প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে ভিন্ন, একাধিক কেন, মানে এটা যা ইচ্ছে তাই করতে পারে। যেগুলা শেয়ার হোল্ডিং বাইরে না, ইন জেনারেল শেয়ার হোল্ডার নাই, পাবলিকলি লিস্টেড না। প্রাইভেট কোম্পানি কিন্তু পাবলিক লিস্টেড আছে, মনে রাখবেন। অনেক প্রাইভেট মালিকানা সেটা কিন্তু পাবলিকলি লিস্টেড, যেটা আমরা বলতেছি একটা হচ্ছে পাবলিক কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি যদি পাবলিকলি ট্রেডেড হয় সেই ক্ষেত্রে আমাদের রুলস রেগুলেশন মানতে হবে, আর যেগুলো ট্রেডেড না সেগুলো রুলস রেগুলেশন মানতে হবে না, সেটা তার ব্যাপার। ক্লিয়ার? দেখেন বুঝতে পারছেন কিনা, প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা যদি ট্রেডেড হয়, ঠিক আছে, সেটা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টেডে তার শেয়ার হোল্ডিং জেনারেল শেয়ার হোল্ডার থাকে, তখনই তার এই রুলস রেগুলেশনের আন্ডারে সে চলে আসে। আমরা যেই পড়া পড়তেছি কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, এই গাইডলাইন তার জন্য প্রযোজ্য হবে, অন্যদের জন্য কিন্তু প্রযোজ্য হবে না। ক্লিয়ার সবাই? জি স্যার, এখানে মূল কথা হচ্ছে স্যার জেনারেল শেয়ার। জেনারেল শেয়ার হোল্ডার, হ্যাঁ, এটা এই নিয়মগুলা করা হয়েছে জেনারেল শেয়ার হোল্ডার জন্য। আপনি বাজারে 10 টাকার শেয়ার, একটা কোম্পানির 500 টাকা শেয়ার এর দাম, 10 টাকা ফিক্স হলো, 500 টাকা দিয়ে কিনতেছেন। আপনি তার শুধুমাত্র এই পেপার ওয়ার্কিংস এইগুলা দেখে কিন্তু আপনি কিনতেছেন। কে বলতেছে ইপিএস 100 টাকা, আপনি কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছেন। আদৌ কি 100 টাকা 10 টাকাটা 100 টাকা করছে কিনা আপনি কিন্তু যাচাই করার কোনো ক্ষমতা নাই জেনারেল শেয়ার হোল্ডার হিসেবে। তাহলে এই যে 100 টাকা ইপিএস লেখলো, এটা যথাযথভাবে আসছে কিনা, এই জন্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সেখানে বসে আছে, সে এগুলো দেখে। এই জন্য অডিটর এখানে যা ইন্ডিপেন্ডেন্ট মানে এক্সটার্নাল অডিট করে তারপরে রেজাল্টটা বের করতে হয়, অডিটের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা করি। হ্যাঁ, তাহলে এই জন্য বলা হয়েছে কোনো এক্সটার্নাল অডিটর সে তার দায় যদি বলে যে কোন চাপে পড়ে গিয়ে করছি, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার এই রিপোর্টের উপর ভিত্তি করে আমি সবকিছু করতেছি, আমি ইনভেস্ট করতেছি হাজার হাজার কোটি টাকা, তারা জেনারেল ইনভেস্টরের কাছ থেকে ওই কোম্পানি টাকাগুলা নিয়ে নিচ্ছে, নিয়ে সে বিজনেস করতেছে, টাকা কামাই করতে। তাহলে কি হবে, সেই ইনফরমেশনটা সঠিক হতো, এই সঠিকটা যেন করতে করে, এই জন্যই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। ক্লিয়ার? ওকে, আমার মনে হয় আমরা যতটুকু পড়ছি আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পড়ছি। এখন বাকি আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা বাকিগুলো শেষ করব। ওকে, সবাই ভালো থাকেন। জি জি স্যার, স্যার শিটটা একটু স্যার শেয়ার করে দিন স্যার, শেয়ার আমরা কালকে স্যার যেন প্রিন্ট করতে পারি আর কি, প্রিন্ট করে যেন পড়তে পারি একটু জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, গুড নাইট স্যার।